নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হচ্ছি, কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নিয়ে আপনাদের কাজ নেই। যদি আমাদের এই ইন্ট্রো জায়গাটা বোরিং লাগে তাহলে স্বাচ্ছন্দ্যে কিন্তু স্কিপ করতে পারেন আসল গল্প শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদের হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের বাক্সে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। যে ঘটনার কথা আজকে বলবো তা অন্যান্য কেসগুলোর তুলনায় একদমই আলাদা। আলাদা কেন বলছি তার অবশ্য কারণ আছে, সেটা পরে বলছি। তার আগে নিজের আর আমার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির একটু পরিচয় করিয়ে দেওয়া ভালো। যারা এখনও আমার লেখা সত্যান্বেষের ঘটনাগুলো সম্পর্কে শোনেননি তাদেরকে জানাই, আমি হলাম লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। ছোটবেলা থেকে লেখালেখি করতে ভালোবাসি, কতটা ভালো পারি তা জানি না। আর যাকে নিয়ে অর্থাৎ যার ঘটনাগুলোকে নিয়ে লিখি সে হলো আমার বন্ধুবর স্বয়ং সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী মহাশয়। গোয়েন্দার থেকে সত্যান্বেষী হিসেবেই সে সবার কাছে বেশি পরিচিত। ব্যোমকেশের বর্তমান বয়স ৩০, আমি ওর সমবয়সী বলা চলে, তাই তো বন্ধুত্বটা এতটা গাঢ়। আর হ্যারিসন রোডের এই ৩তলা বাড়িতে আমাদের দিন বেশ ভালো মতোই অতিবাহিত হয়ে যায়। তবে ব্যোমকেশের একজন বিশ্বস্ত চাকর আছে যার নাম পুঁটিরাম। সেই আমাদের সমস্ত কিছুর খেয়াল রাখে। ব্যোমকেশ লম্বায় ৬ ফুটের একটু কম। প্রত্যেক দিন শরীর চর্চার কারণে তার টান টান চেহারা, ছোট ছোট চোখ, কিন্তু দৃষ্টিতে সবসময় একটা উজ্জ্বলতা। গায়ের রং শ্যামবর্ণ। যবে থেকে একসঙ্গে রয়েছি আমি দেখেছি ওর বুদ্ধির কোনো তুলনা নেই। আমি বাড়িয়ে বলছি বলে অনেকের মনে হতে পারে, কিন্তু যারা ওর সাথে কথা বলেছে বা আমার লেখার মাধ্যমে ওর কাজগুলো সম্পর্কে পড়েছে তারা জানে যে আমি একটুও বাড়িয়ে প্রশংসা করছি না। আমার এই সত্যান্বেষী বন্ধুটি চিরকালই প্রচার বিমুখ। নিজের কাজের দৌলতে আইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত মানুষদের কাছে বহুল পরিচিতি পেলেও সাধারণ আর ৫টা মানুষের কাছে সে একদমই সাধারণ। তাই আমি কিছুটা জোর করেই ওর থেকে সম্মতি নিয়ে ওর কয়েকটা কেস নিয়ে লেখালেখি করছি। ওর প্রখর বুদ্ধি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, নিখুঁত অনুমান আর মগজাস্ত্র প্রয়োগে রহস্যের ভিড় থেকে সত্যকে টেনে বের করে আনার রোমাঞ্চকর অভিজ্ঞতা সবার সামনে আনতে পেরেছি, এতেই আমার তৃপ্তি। নইলে সাধারণ মানুষ টেরই পেত না যে ব্যোমকেশের মতো আদ্যপান্ত সাধারণ একজন মানুষ কতটা অসাধারণ ক্ষমতার অধিকারী হতে পারে। এবার আমি আসি সেই ঘটনায় যা দিয়ে আজকের প্রসঙ্গের শুরু করেছিলাম। কেন এটাকে ব্যোমকেশের সমস্ত কেসগুলোর মধ্যে অন্যতম বলছি তার একটা বিশেষ কারণ রয়েছে। ব্যোমকেশ যখন এই কেসে নেমেছিল তখন মূল ঘটনাটি ঘটে যাওয়ার প্রায় ৬ মাস পেরিয়ে গিয়েছে। শুরুতে যে ঘটনাটি অতি সাধারণ মনে হয়েছিল তার সমাপ্তি ঘটেছিল চরম এক অতি নাটকীয়তার মধ্য দিয়ে। আর ভনিতা না করে এবার সরাসরি মূল ঘটনায় আসি। সময়টা বসন্ত, শীত সবে শহর ছেড়েছে। সারা দিন একটা অদ্ভুত গরম থাকার পর সন্ধে থেকে আবহাওয়া বেশ মনোরম হয়ে ওঠে। এরকমই এক মনোরম সন্ধেবেলায় আমি দাসবাবুর বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে এসেছি। আজ ওনার ২৫তম বিবাহবার্ষিকী। দাসবাবু বর্তমানে একজন লালবাজারের পুলিশের দারোগা। রিটায়ারমেন্টের মাত্র কয়েক মাস আছে বাকি। ওনার সঙ্গে আলাপ অবশ্য ব্যোমকেশের জন্যই হয়েছিল। যদিও এই নেমন্তন্ন রক্ষা করার ক্ষেত্রে আমাদের দুজনেরই আসবার কথা ছিল, কিন্তু ও আসেনি। এই সমস্ত আমন্ত্রণ নিমন্ত্রণ থেকে আমার বন্ধুটি বেশ দূরে দূরেই থাকে। দাসবাবুর সাথে আমাদের আলাপ বহুদিন আগে থেকে। একবার এক সোনার দোকানে চুরিকাণ্ডের স্বার্থে ওনার সাথে সখ্য হয় আমাদের। সেই চুরিকাণ্ডের গল্প অন্য একদিন শোনাবো।
বর্তমানে ব্যোমকেশের যেভাবে খ্যাতি বেড়ে চলেছে, তাতে এইরকম পুলিশ উকিল বা আইনি কারবারিদের কাছ থেকে ও প্রায় নেমন্তন্ন পেয়েই থাকে, আর ওর দৌলতে আমিও। কিন্তু ব্যোমকেশ যেতে চায় না, তাই সেই সব সামলাবার দায়িত্ব আমার উপরে এসেই পড়ে। আর সামলাতে হয় নানান ঝক্কিও। ঝক্কি বললেও মনে মনে আমার বেশ ভালোই লাগে বটে। যেমন একটু আগে জনা কয়েক লোক আমায় ঘিরে জানতে চাইল, আপনি অজিত বাবু না? ব্যোমকেশের সত্যান্বেষের ঘটনাগুলো লিখে আমার নামও তখন ছড়িয়ে পড়েছে চারিদিকে। তাই সবার উত্তরে যেই বললাম, হ্যাঁ আমি লেখক অজিত বন্দ্যোপাধ্যায়, অমনি পরের প্রশ্নটা ছুটে এলো, আপনার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী আসবেন না? অগত্যা আমায় বানিয়ে বানিয়ে কিছু একটা বলতে হয় যে ব্যোমকেশ কেন আসবে না। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম হলো। দাসবাবু হাজার পিড়াপিড়ি শুরু করে দিলেন আমার ওপরে। আরে ব্যোমকেশ কেন আসেনি? ওকে এক্ষুনি টেলিফোন করো। এই দাঁড়াও, আমি ফোন করছি। এইসব বলে ব্যোমকেশকে টেলিফোন করে একেবারে বায়না জুড়ে দিলেন। অবশেষে এত আবদার করার পর ও আসতে রাজি হলো। বাড়ির ভেতর যথারীতি অনুষ্ঠান হচ্ছে। চারিপাশে সেজে গুঁজে মানুষ, হালকা আওয়াজে সুন্দর সুন্দর গান চলছে। আমি আসার পর থেকে টুকটাক এটা ওটা খেয়েই চলেছি। একা একা সামান্য বোর লাগছিল। ব্যোমকেশ আসছে শুনে বেশ ভালো লাগলো। কিছুক্ষণ পর দাসবাবুদের বারান্দার দিকে গেলাম। বহুতল বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় দাসবাবুর ফ্ল্যাট। বারান্দা দিয়ে বাইরের রাস্তাটা পুরোটা দেখা যায়। ঘরের ভেতর থেকে গানের আওয়াজ বারান্দায় সামান্য ভেসে আসছে। আমি বারান্দায় এসে রাস্তায় চোখ দিতেই দেখলাম ব্যস্ত রাস্তার মধ্যে দাসবাবু একটা ছেলের সাথে কথা বলছেন। ছেলেটার বয়স বেশি নয়, 30-এর আশেপাশেই হবে হয়তো। স্মার্ট দেখতে, চোখে চশমা, সাধারণ জামা কাপড় পরেন। দেখলাম দাসবাবু সেই ছেলেটির সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছেন। হাবভাবে মনে হচ্ছে ছেলেটি বেশ হতাশ হয়ে রয়েছে। ওদের আকার ইঙ্গিত দেখে বুঝলাম যে দাসবাবু ওই ছেলেটিকে বাড়ির ভেতরে আসার জন্য বলছেন, কিন্তু সেই ছেলেটি আসতে চাইছে না। এর কিছুক্ষণ পর ছেলেটি চলে গেল, আর দাসবাবুও বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়লেন। জানি না কেন ছেলেটিকে বড্ড চেনা চেনা মনে হচ্ছিল আমার, কিন্তু খেয়াল করতে পারছিলাম না যে কোথায় দেখেছি। আমিও বারান্দা ছেড়ে আবার অনুষ্ঠানের মূল কেন্দ্রে গেলাম। কিছুক্ষণ পর ব্যোমকেশ এলো, আর ব্যোমকেশ আসতেই আমার একঘেয়েমিটা কাটল। নাচ গান আর আনন্দে সন্ধেটা দারুণ কাটল। কিন্তু এত আলো, সাজসজ্জা আর অতিথিদের সমাগমের মধ্যেও একটা জিনিস লক্ষ্য করলাম, যে দাসবাবু সামান্য যেন ঘেঁটে রয়েছেন কোনো একটা কারণ নিয়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমার আন্দাজ ঠিকই বেরোলো। আমরা যখন অনুষ্ঠান ছেড়ে বাড়ি যাওয়ার জন্য উদ্যত হলাম, তখন দাসবাবু আমাদের একটু রাত অবধি থাকার অনুরোধ করলেন। বললেন, একটা দরকার আছে, একটু থেকে যাও। ভিড় একটু পাতলা হোক, তারপর বলবো। দাসবাবুর বয়স আমাদের থেকে অনেক বেশি, তাই ওনার অনুরোধ প্রত্যাখ্যান করা উচিত হবে না ভেবে আমরা রয়েই গেলাম। কি এমন দরকার থাকতে পারে তা নিয়ে মনে মনে একটু উত্তেজনায় অনুভব করছিলাম। অতঃপর লোকজন চলে গেলে দাসবাবু আমাদেরকে নিয়ে গেলেন একটি ঘরে। রাত বেশ হয়েছে, এখন শুধু বাড়ির লোকজন, তাঁরাও ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। দাসবাবু বেশ লজ্জিত হয়ে বললেন, কিছু মনে করো না, এত রাত অবধি তোমাদের আটকে রাখলাম। একটা কাজ করো, আজ তোমরা এখানেই থেকে যাও। তোমাদের সাথে আমার একটু জরুরি কথা আছে। সকালে এ কাজে সে কাজে আর সময় হবে না। ব্যোমকেশ ওনার লজ্জিত ভাব কাটানোর জন্য বলল, না না, ঠিক আছে, নিশ্চয়ই দরকারি কোনো কথা আছে, বলুন না। দাসবাবু একটু স্বস্তি পেয়ে আবার বললেন, রাত অনেক হয়েছে, তোমরা এখানেই থেকে যাও। আর যদি বাড়ি যেতেই চাও, তাহলে আমি আমার গাড়িতে তোমাদের বাড়ি পৌঁছে দেব। ব্যোমকেশ সম্মতি জানিয়ে বলল, বেশ, তাই হবে। এবার বলুন, আপনাকে অনেকক্ষণ ধরেই একটু অস্থির অস্থির লাগছে। দাসবাবু সামান্য হতাশ হয়ে বললেন, ঠিকই ধরেছ, আসলে
আমি একটু অস্থির হয়ে আছি। আসলে সামনের মাসে আমার রিটায়ারমেন্ট। একটা কেসের কয়েকদিনের মধ্যেই ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার। সম্ভবত আমার শেষ কেস। কিন্তু এই কেসটা নিয়েই আমার মনে বড্ড সংকোচ আর খুঁতখুঁতানি থেকে গেছে। বুঝতে পারছি না, কেসটা নিয়ে বেশ ঘেঁটে আছি, কিন্তু এত চাপ থাকে যে কি বলবো। আর আমি না সই করে দিলে ফাইনাল রিপোর্ট জমাও পড়বে না। তাই রিপোর্ট জমা করার আগে তোমার সাথে একটু আলোচনা করে নিতে চাইছিলাম আর কি। আপনি তো সোদপুরের সেই কেসটা দেখছিলেন, যেখানে প্রায় 6 মাস আগে এক বৈজ্ঞানিক তার বাড়ির গবেষণাগারে এক বিস্ফোরণে মারা যান। ব্যোমকেশের কথা শুনে হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। আজ সন্ধেবেলা দাসবাবুর বারান্দার থেকে আমি যে ছেলেটিকে ওনার সঙ্গে কথা বলতে দেখেছিলাম, সেই ছেলেটি হলো ওই মৃত বৈজ্ঞানিকের ছেলে। কদিন ধরে মাঝে মধ্যে খবরের কাগজে ওই ছেলেটিকেই দেখেছিলাম বলেই আমারও তো চেনা চেনা লাগছিল। হ্যাঁ, ঠিক ওই কেসটা নিয়েই মনের মধ্যে একটু খটকা লেগে আছে। কেসটা প্রাথমিক তদন্তে সোদপুর পুলিশের অধীনে আছে। ওখান থেকে রিপোর্ট এসেছে যে এটি একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ। কিন্তু কিছু কিছু জিনিস এই কেসে অন্য কথা বলছে। এই সমস্ত কেসের ক্ষেত্রে আইনি অনেক ফর্মালিটি থাকে। ময়নাতদন্ত রিপোর্ট জলদি এসে গেলেও ফরেনসিক থেকে ফাইনাল রিপোর্ট আসতে দেরি হয়। সেই রিপোর্ট কিছুদিন আগেই এসেছে। আপনি বলুন পুরো ব্যাপারটা প্রথম থেকে। খবরে আমিও টুকটাক জেনেছি, যেখানে জানানো হয়েছিল এই দুর্ঘটনা। কিন্তু আপনি যখন সংশয় প্রকাশ করছেন, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আপনি গোটা ঘটনাটা বলুন। দাসবাবু একটু নড়ে চড়ে বসে বলতে শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল গত বছর অক্টোবরের শুরুর দিকে। দুর্গাপুজো তখনও শুরু হয়নি। পাড়ায় পাড়ায় পুজোর প্রস্তুতি চলছে। সোদপুর থেকে একটু ভেতরের দিকে নির্জন এক এলাকায় হঠাৎ রাত 10টা নাগাদ নিখিলেশবাবুর বাড়িতে একটা বিস্ফোরণ ঘটল। নিখিলেশবাবুর বাড়ির একপাশে বাগান মতো আছে। সেই বাগানের পাশেই ওনার গবেষণাগার। ওনার বাড়িতে 3 জন থাকতেন: নিখিলেশ রায়, ওনার দ্বিতীয় স্ত্রী মঞ্জুরি রায়, আর নিখিলেশ মঞ্জুরির মেয়ে মণি। নিখিলেশবাবুর প্রথম পক্ষের একটি ছেলে আছে, যার নাম রূপম। রূপম ওই বাড়িতে থাকতো না। 5 বছর আগে সে বাড়ি ছেড়ে চলে যায়। সে এখন বেলেঘাটায় একটা ভাড়া বাড়িতে থাকে। রূপমের বয়স 30 আর মণির বয়স 15। মৃত নিখিলেশ রায়ের বয়স 58 আর মঞ্জুরি রায়ের বয়সও ওই রকমই। নিখিলেশবাবু একজন বৈজ্ঞানিক ছিলেন। বছর 30 আগে সোদপুরে এসে বসবাস শুরু করেন। নিখিলেশবাবু তার যৌবনে, মানে কেরিয়ারের শুরুর 5 বছর ইংল্যান্ডে ছিলেন। ওখানের কোনো এক ল্যাবে কাজ করতেন। ওখানকার কর্মসূত্রে আলাপ হওয়া এক বিদেশিনীকে তিনি বিয়েও করেন। তার নাম ছিল লারা। লারা এবং নিখিলেশবাবুর পুত্র এই রূপম। কিন্তু এই রূপমের জন্মের 1 বছরের মধ্যেই লন্ডনে এক বিশ্রী গাড়ি দুর্ঘটনার শিকার হন নিখিলেশবাবু এবং তার সেই বিদেশিনী স্ত্রী। সেই গাড়ি দুর্ঘটনায় তারা দুজনেই মারাত্মকভাবে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। নিখিলেশবাবুর 1 হাত ভেঙে যায়, আর অন্যদিকে তার স্ত্রী লারা মারা যান। সম্ভবত হাতের সমস্যার কারণে নিখিলেশবাবুকে বিদেশের চাকরি ছেড়ে দিতে হয়, আর ছোট্ট রূপমকে নিয়ে তিনি ভারতে ফিরে আসেন। জমানো টাকা দিয়ে সোদপুরে একটা ছোট্ট জায়গা কিনে আস্তে আস্তে সেখানে বাড়ি বানান। বিজ্ঞান বিষয়ে অগাধ জ্ঞান থাকায় বেশ কতগুলো বই লেখেন এবং সেখান থেকে প্রাপ্য রয়্যালটি তার আয়ের উৎস হয়। এবার ছোট্ট রূপমকে নিয়ে কি করা যায়, এই সব ভাবতে ভাবতে তখন তিনি আবারও বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই সময় তিনি মঞ্জুরি দেবীকে বিয়ে করেন। জানা যায় এক পার্টিতে নিখিলেশবাবু আর মঞ্জুরি দেবীর আলাপ হয়েছিল। তখন দুজনেরই বয়স 30-এর কাছাকাছি। এর বেশ কয়েক বছর পর নিখিলেশবাবু আর মঞ্জুরির একটি মেয়ে হয়, যার নাম মণি।
অনর্গল কথাগুলো বলে দাশবাবু একটু থামলেন। হয়তো তিনি ভাবলেন যে আসল ঘটনা ছেড়ে অহেতুক অতীত নিয়ে কথা বলছেন তিনি। তাই উনি বললেন, আসলে যা যা জেনেছি পুরোটাই তোমাকে বলছি। আশা করছি তোমার সময় নষ্ট হচ্ছে না। ব্যোমকেশ সুপ্রতিভভাবে বলল। না না, একদমই না, সবটাই বলুন, আমি শুনছি। দাশবাবু আবার বলা শুরু করলেন। তাহলে এবার আসল ঘটনায় আসি। সেদিন রাতে বিস্ফোরণ হওয়ার সময় নিখিলেশবাবু গবেষণাগারের ভেতরে ছিলেন। প্রায়শই তিনি অনেক রাত অবধি সেখানে থাকতেন। মঞ্জুরি দেবী অন্যান্য দিনের মতো রাতের খাবারের জন্য ওনাকে ডাকতে গিয়েছিলেন। তখন নাকি নিখিলেশবাবু চেয়ারে চুপচাপ বসেছিলেন। মঞ্জুরি দেবী ওনাকে ডাকার পর সেখান থেকে বেরিয়ে বাড়িতে চলে যান এবং নিজের মেয়ের সাথে রাতের খাবার খেতে শুরু করে দেন। নিখিলেশবাবু খেতে আসেননি। এর পরপরই গবেষণাগারে সেই বিস্ফোরণ ঘটে। তারপর যা হয়, পাড়া প্রতিবেশীদের ফোনে পুলিশ সেখানে পৌঁছয়। সোদপুর থানার পুলিশ গিয়ে প্রাথমিক যা করার তা করে। এই ধরনের বিস্ফোরণের ক্ষেত্রে ফরেনসিক টিমের দরকার পড়ে। ফরেনসিক টিম পৌঁছায় এবং নানা রকম স্যাম্পেল জোগাড় করে পরীক্ষা নিরীক্ষার জন্য। নিখিলেশবাবুর শরীর ভীষণভাবে দগ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি ওখানেই মারা যান। সেই দগ্ধ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ফরেনসিক টিমের এক্সপার্টরা জানায় যে 2-3টে গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। পুলিশের সাধারণ জেরায় যা জানা যায়, নিখিলেশবাবু সারাদিন বাড়িতেই ছিলেন। বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর রাত 9টা নাগাদ আবার ফিরে আসেন, কিন্তু বাড়িতে না ঢুকে সোজা বাগানের দিকে নিজের গবেষণাগারে ঢুকে পড়েন। পরপর কথাগুলো বলে আবার একটু থামলেন দাশবাবু। বিছানার পাশে থাকা টেবিল থেকে জলের বোতল তুলে দাশবাবু জল খেয়ে আবার বলতে লাগলেন। মঞ্জুরি দেবী জানান, নিখিলেশবাবু যখন বাড়ি থেকে বেরোন তখন তিনি বেশ পরিপাটি হয়েই বেরিয়েছিলেন, কিন্তু রাতে যখন ঢোকেন তখন তার জামা কাপড়ের সেই পরিপাটি ভাব ছিল না। যেমন জামা তিনি প্যান্টের ভেতর গুঁজে বেরিয়েছিলেন, কিন্তু ফেরার সময় তার জামা গোঁজা ছিল না, বেশ উস্কো খুস্কো ছিল। রাতে যখন তাকে ল্যাবে ডাকতে গিয়েছিলেন তখন তাকে কেমন একটা যেন অস্বাভাবিক লাগছিল। দাশবাবু আবার একটু থেমে বললেন, কিন্তু এবার আসল কথায় আসি যে কেন তোমাকে বলছি এই কেস নিয়ে আমার খটকা লাগছে। সাধারণভাবে আমরা এটাকে দুর্ঘটনা মনে করলেও ঘটনার 2-3 দিন পর হঠাৎ নিখিলেশবাবুর ছেলে রূপম এসে জানালো যে ওর সন্দেহ হচ্ছে এই দুর্ঘটনার পেছনে মঞ্জুরি দেবীর হাত আছে। কারণ মঞ্জুরি দেবীর সাথে নিখিলেশবাবুর সম্পর্ক ভালো ছিল না। সারাক্ষণ তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। মঞ্জুরি দেবী নাকি নানানভাবে ব্ল্যাকমেল করতেন নিখিলেশবাবুকে, ডিভোর্সের ভয় দেখিয়ে খোরপোশ চাইতেন। নিখিলেশবাবুর বাড়িতে রূপম না থাকলেও ফোন মারফত বাবা ছেলের কথা হতো। ছেলেকে মাসে মাসে আড়ালে টাকা পাঠাতেন নিখিলেশবাবু। মঞ্জুরি দেবী চাইতেন না যে রূপমের কোনো খরচ নিখিলেশবাবু বহন করুন। সে নিয়েও নাকি খুব ঝামেলা হতো। রূপম যখন পুলিশকে এসে সব জানালো তখন আমরা খুব একটা সিরিয়াসলি না নিলেও কয়েকদিন পর তদন্তের খাতিরে ওর কথাগুলো গুরুত্ব দিয়ে ভাবতে হলো। কারণ তদন্তে যা বেরোলো তা অবাক করে দেওয়ার মতো। জানা গেল নিখিলেশবাবুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় 8 কোটি টাকার মতো, আর এই পুরো সম্পত্তির মালিক বর্তমানে হবে ওনার স্ত্রী। নিখিলেশবাবু তার উইলে সব সম্পত্তি মঞ্জুরি দেবীকে দিয়ে গেছেন। আর সবথেকে বড় আশ্চর্যের বিষয় কি জানো, এই উইল নিখিলেশবাবু তার মৃত্যুর মাত্র 15 দিন আগে করে গেছেন। এর আগে যে উইলটি ছিল তাতে সম্পত্তির 75% ছিল মঞ্জুরি দেবীর আর 25% ছিল রূপমের।
কিন্তু মরার 15 দিন আগেই তিনি উইল পরিবর্তন করে পুরো সম্পত্তি মঞ্জুরি দেবীর নামে করে দেন। আরও একটা কথা, নিখিলেশবাবু মরার মাত্র 7 দিন আগে নিজের নামে বেশ বড় অঙ্কের একটা জীবন বীমাও করেন, আর সেটারও নমিনি মঞ্জুরি দেবী। এখন বুঝতেই পারছো বিষয়টা এখানেই একটু ঘেঁটে গেছে। এত সম্পত্তির পুরো অধিকারিণী হবে মঞ্জুরি দেবী। আমার মনে হয় রূপম এটা দেখেই সন্দেহ করছে যে ওনার মৃত্যুর পেছনে মঞ্জুরি দেবীর হাত আছে, কিন্তু মহিলার বিরুদ্ধে আমরা সন্দেহ করা ছাড়া কিছুই পাচ্ছি না। জাঁদরেল মহিলাই মঞ্জুরি দেবী। পাড়া প্রতিবেশীদের থেকেও পুলিশ জানতে পেরেছে যে মহিলার সাথে তার স্বামীর বনিবনা ছিল না। তাছাড়াও অনিল নামের এক লোকের সাথে মঞ্জুরি দেবীর বেশ ঘনিষ্ঠতা আছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। তাই আমি চাইছিলাম তুমি একবার রূপমের সাথে কথা বলো। ছেলেটা আমায় বারবার ফোন করে এই কেসটা ভালো করে দেখতে বলছে। আজ সন্ধেবেলাতেও আমার সাথে দেখা করে গেছে। বেচারাকে ওই বাড়িতেও ঢুকতে দিচ্ছেন না মঞ্জুরি দেবী। উপরন্তু মঞ্জুরি দেবীর বেশ উঁচু মহলে যোগাযোগ আছে। ঘটনার প্রায় 6 মাস হয়ে গেছে, তাই বিভিন্ন দিক থেকে চাপ আসছে যাতে জলদি ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয়। এবার ফাইনাল রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত কোনো সম্পত্তি হস্তান্তর হবে না, তাই আমার উপর চাপ বাড়ছে। তুমি কি একটু দেখবে? তাহলে আমি ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও কটা দিন সময় চেয়ে নেব। কথাগুলো বলে দাসবাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকলেন। ব্যোমকেশ এবার হালকা নরম স্বরে বলল, ঠিক আছে, কাল একবার আপনি রূপমকে আমার সাথে দেখা করতে বলুন। ঘটনার অনেকগুলো মাস কেটে গেছে, তাই কতটা কি করতে পারবো তা আগে থেকে বলতে পারছি না। কাল একবার ওর সাথে কথা বলে দেখি। ব্যোমকেশের কথা শুনে দাসবাবু একটু হালকা বোধ করলেন। রাত অনেক হওয়ায় আমাদেরকে এবার উঠতে হলো। যদিও দাসবাবু আমাদের থেকে যাওয়ার জন্যই অনেকবার অনুরোধ করলেন, কিন্তু আমরা ফিরে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। তিনি নিজেই আমাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিলেন। তিনি নিজে আমাদেরকে ছাড়তে আসতে চেয়েছিলেন, কিন্তু ব্যোমকেশ বলল, আজ অনুষ্ঠান বাড়িতে আপনার ওপর দিয়ে অনেক ধকল গেছে, আপনি বরং বিশ্রাম নিন, আমরা ঠিক চলে যাব। পরের দিন দাসবাবুর কথা মতো রূপম এলো আমাদের বাড়িতে। আজ ওকে কাছ থেকে দেখলাম। সুদর্শন, চোখে সুন্দর একটা চশমা, সাধারণ জামা কাপড় পরা, গায়ের রং ফর্সা, বাঁ হাতে একটা সাধারণ ঘড়ি আর ডান হাতে একটা বেশ সুন্দর সাদা কালো পুঁতির রিস্টব্যান্ড। চোখে মুখে সামান্য সংকোচবোধ। ব্যোমকেশ ওকে সোফায় বসতে বললে সে বসতে বসতে বলল, নমস্কার, আমি রূপম। দাসবাবু আপনার সাথে একবার দেখা করতে বললেন। ব্যোমকেশ অন্য একটা সোফায় বসে একটা সিগারেট ধরিয়ে বলল, হ্যাঁ বলো রূপম, আমি দাসবাবুর মুখ থেকে কিছুটা শুনেছি, বাদবাকিটা তুমি বলো, তোমার কি মনে হচ্ছে? রূপমের গলার স্বর সাধারণ, কথা বলার মধ্যে বাচ্চামোর ভঙ্গি রয়েছে। ওর গা দিয়ে সুন্দর একটা সৌরভ, জামা কাপড় ফিটফাট করে পরা, বসার ভঙ্গির মধ্যে একটা বেশ আভিজাত্যের পরিচয় রয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর, সাবলীল আর গোছানোই সে। তার শরীরে যে তার মায়ের বিদেশি রক্ত বয়েছে, তার অভিব্যক্তিতে যেন সেটা পরিষ্কার পরিস্ফুট। রূপম এবার যে কথাটা বলল তাতে বুঝতে পারলাম ওর চোখে মুখে কেন সংকোচ লেগেছিল। দেখুন ব্যোমকেশবাবু, আমি সাধারণ একটা চাকরি করি। বাবা যতদিন ছিলেন ততদিন বাবাই মাসে মাসে আমায় টাকা পয়সা দিতেন যা লাগতো। আমি জানি না আপনার ফিস কত, তাই মনে হয় না আমি আপনাকে আপাতত বেশি কিছু টাকা পয়সা দিতে পারবো বলে। ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, সেসব নিয়ে তোমায় আপাতত কিছু ভাবতে হবে না। তুমি বলো, আমার যদি মনে হয় এই কেসে সত্যি রহস্যজনক কিছু আছে, তাহলে আমি এই কেস নিয়ে মাথা ঘামাবো। আর টাকা পয়সা নিয়ে তুমি সংকোচ করো না আমার কাছে। তুমি খুলে বলো, তোমার কেন মনে হচ্ছে তোমার বাবার মৃত্যুটা একটা ষড়যন্ত্র?
ব্যোমকেশের কথাগুলো শুনে রূপম একটু হালকা হলো যেন। ওর চোখে মুখে যে সংকোচ ছিল তা এক পলকে সরে গেল। সে বলল, ধন্যবাদ, আমার কথাগুলো শোনবার জন্য আপনি আগ্রহী হলেন। এরপর একটু সময় নিয়ে সে বলতে শুরু করলো। আপনাকে আমি শুরু থেকেই বলছি, আপনি হয়তো কিছুটা শুনেছেন দাসবাবুর কাছ থেকে। আমি হলাম আমার বাবার প্রথম পক্ষের সন্তান। আমার যখন জ্ঞান হয়নি তখনই আমার মা মারা গিয়েছিলেন। আমার 2000 সালে জন্ম, আমি লন্ডনে জন্মেছিলাম। আমার মা মারা যাওয়ার পরই বাবা ভারতে চলে আসেন এবং 2001 সালে তিনি আবারও বিয়ে করেন। আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেখেছি আমার সৎ মা আমায় পছন্দ করতেন না। বয়স বাড়ার সাথে সাথে বুঝলাম আমার বাবা আমার সৎ মায়ের প্রতি যেন একটু বেশি দুর্বল। তার সব কথা যেন তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। আমার প্রতি যে অন্যায়গুলো আমার সৎ মা করতেন সেগুলোর প্রতিবাদ করার ক্ষমতা যেন ছিল না আমার বাবার। আর একটু বয়স বাড়লেই বুঝতে পারলাম আমার বাবা আমার সৎ মাকে বেশ ভয় পেতেন। কিসের ভয় জানি না, ঝগড়া ঝামেলা লেগেই থাকতো, কিছু নিয়ে ব্ল্যাকমেল করতেন কি তা জানি না, তবে বাবা সেই ভয়ে ওনার সব কথা অক্ষরে অক্ষরে পালনও করতেন। খোরপোশের কথা উঠত। বাবা তার সম্পত্তির বেশিরভাগ আগে থেকেই আমার সৎ মায়ের নামে করে দিয়েছিলেন জানতাম। আমার মনে হতো আমায় নিয়েই ওনার যত জ্বালা। তাই একটু বয়স বাড়ার পর আমি একটা চাকরি জোগাড় করলাম। বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিং এর পাশে কয়েকটা অ্যাকাউন্টেন্সি ফার্মে অ্যাকাউন্টসের কাজ করি। পার্মানেন্ট নই কোথাও। আসলে ওই বাড়িতে থাকা আমার পক্ষে একেবারে দুঃসহ হয়ে উঠেছিল। ওখান থেকে সরে আসাই উচিত হবে ভেবে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। কিন্তু বাবার সাথে যোগাযোগ ছিল ফোন মারফত। কথাগুলো বলে থামল রূপম। চশমা খুলে মুছে আবার চশমা চোখে দিল সে। অনিল নামের কাউকে চেনো তুমি? ব্যোমকেশের প্রশ্নে রূপম একটু লজ্জিত ভাব প্রকাশ করল। তারপর মাথা নিচু করে বলল, অনিল দে হলো বাবার ডাক্তার। ছোট থেকেই দেখেছি আমাদের বাড়িতে ওনার যাতায়াত। আমাদের ফ্যামিলি ডাক্তার। কিছুক্ষণ থেমে সময় নিয়ে ফের বলল, আপনি শুনেছেন কিনা জানি না, তবে সেই ডাক্তারকে নিয়েও আমাদের বাড়িতে ঝামেলা হতো। বাবা সন্দেহ করতেন সেই ডাক্তারের সাথে আমার সৎ মায়ের কোনো সম্পর্ক আছে। ব্যোমকেশ সরাসরি জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় তোমার বাবার এই সন্দেহের পেছনে কোনো কারণ ছিল? রূপম মাথা নিচু করে উত্তর দিল, বাবা সারাদিন নিজের বই লেখা বা বিভিন্ন গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন। তাই হয়তো আমার সৎ মা আর ডাক্তার অনিলদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। রূপমের কথা বলার ভঙ্গিতে মনে হলো যে এই বিষয়টা বলতে সে খুব সংকোচ বোধ করছে। ব্যোমকেশও সেটা বুঝতে পেরে অন্য প্রশ্ন করল, দাসবাবুর মুখে জানতে পারলাম ঘটনার 2-3 দিন পর পুলিশের কাছে তুমি সন্দেহ প্রকাশ করো। 2-3 দিন সময় নিলে কেন? আমি তো তখন বুঝতে পারিনি। ঘটনা ঘটার 2 দিন পর যখন বাবার শেষ কাজ সম্পন্ন করে আমি ওই বাড়িতে ঢুকতে গেলাম, তখন দেখি আমায় সেই বাড়িতে ঢুকতে দেওয়া হলো না। আমার সৎ মা জানালেন যে এই বাড়িতে আমার আর ঢোকা হবে না। আমি অবাক হলাম, কি বলবো বুঝতে পারছি না। তখন নিজের থেকেই সে জানালো যে আমার নাকি ওই বাড়িতে এক কানাকড়ি থাকার অধিকার নেই। বাবা সব ওনার নামে লিখে দিয়ে গেছেন। আমি জানতাম আমার সামান্য হলেও সেই বাড়িতে থাকার অধিকার আছে, তো আমি সেটাই আমার সৎ মাকে বললাম। সে তখনই জানালো বাবা নাকি সব সম্পত্তি ঘটনার কয়েকদিন আগেই নতুন উইল করে সৎ মায়ের নামে লিখে দিয়েছেন। কিন্তু বাবা এই বিষয়ে আমায় কিছুই জানাননি। এবার বুঝতেই পারছেন আমি তখন কি করব না বুঝতে পেরে পুলিশের কাছে গেলাম। পুলিশ উকিলের মারফত কথা বলে জানলাম আমার সৎ মা যা বলছেন তা সত্যি। তখনই আমার সন্দেহ হলো যে তিনি হয়তো ইচ্ছা করেই কিছু করেছেন যাতে বাবা আর উইল চেঞ্জ করতে না পারেন। ব্যোমকেশ শান্তভাবে কথাগুলো শুনে বলল, বুঝতে পারছি। তোমার কথা শুনে মঞ্জুরি দেবীর উপর সন্দেহ হলেও
ওনার ওপর তো সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়, কারণ সন্দেহ ছাড়া আর কোনো অকাট্য প্রমাণ নেই ওনার বিরুদ্ধে। আর ঘটনার এতদিন হয়ে গেছে যে কোথা থেকে আমি শুরু করব সেটা ভাবাও বেশ মুশকিল। তুমি ভালো বলতে পারবে, দুর্ঘটনার কিছুদিন আগে তোমার বাবার সাথে কি কথা হয়েছিল? কোনো অস্বাভাবিক কিছু কি লক্ষ্য করেছিলে? রূপম হতাশ মুখে বলল, না, সেরকম তো অস্বাভাবিক কিছু বুঝতে পারিনি বাবার কথা শুনে। তবে দুর্ঘটনা ঘটার কিছুদিন আগে থেকে বাবার শরীরটা ভালো ছিল না, ঠান্ডা লেগে জ্বর মতো ছিল জানিয়েছিলেন। বাবা মারা যাওয়ার দিন সকালে ডাক্তার দে এসে বাবাকে একবার দেখেও গিয়েছিলেন। ব্যোমকেশ কৌতুকী মুখে বলল। তাই? রূপম বলল, হ্যাঁ, ওই দিন দুপুরে বাবার সাথে ফোনে কথা হয়েছিল। বাবা তখনই জানিয়েছিলেন যে সকালে ডাক্তার দেখে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, অনেকগুলো ওষুধ দিয়েছেন। সেগুলো আমার সৎ মা আনতে বেরিয়েছে তখন। ব্যোমকেশ একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, ওই দিন আপনার বাবা বিকেলবেলা বেরিয়েছিলেন এবং রাত 9টা নাগাদ বাড়ি ফিরে আসেন যা জেনেছি। শরীর খারাপ নিয়ে তিনি কোথায় বেরিয়েছিলেন তা কি জানো? রূপম কোনো উত্তর দিল না, কারণ শেষ কথা দুপুরেই হয়েছিল ওর। প্রতিদিন রাতেও একবার করে কথা হতো, কিন্তু সেই দিন রাতে ফোন যাচ্ছিল না। ব্যোমকেশ বলল, ঠিক আছে, তুমি ঠিকানা আর ফোন নম্বরগুলো আমাকে দিয়ে চলে যাও। আমি একবার ঘুরে দেখে আসি কিছু করা যায় কিনা। অনিল ডাক্তারের ঠিকানাটাও দিয়ে যাও। এরপর আর কিছুক্ষণ থেকে রূপম বিদায় নিল। সেই দিন দুপুরে ব্যোমকেশকে দেখলাম দাসবাবুর পাঠানো এই ঘটনা সংক্রান্ত রিপোর্ট ও ময়না তদন্তের রিপোর্টগুলো নিয়ে এপাশ ওপাশ করতে, আর ফোন মারফত এই রিপোর্টগুলো নিয়ে কারুর সঙ্গে আলোচনা করতেও শুনলাম। বিকেল থাকতে থাকতেই আমি আর ব্যোমকেশ বেরোলাম সোদপুরে মঞ্জুরি দেবীর সঙ্গে দেখা করতে। নির্জন এক গলির ভেতর সেই বাড়ি, একতলা বাড়ি, খুব একটা বড় নয়। বাড়িতে ঢোকার আগে একটা বড় বাগান রয়েছে। সেই বাগানের এক কোণে ভগ্নপ্রায় অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছে আর একটা ঘর। ওটাই যে নিখিলেশবাবুর গবেষণাগার ছিল তা বেশ বোঝাই যাচ্ছে। সেই গবেষণাগারের ধ্বংসাবশেষ বাঁ দিকে রেখে সোজা কিছুটা এগোলে ওনার বাড়ি। কলিং বেলে চাপ দিতেই ভেতর থেকে একটা কর্কশ মহিলার গলা পেলাম। কে 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 এলো? বন্ধ দরজার ওপারে আলো জ্বলে উঠল। এর কিছুক্ষণ পর দরজা খুলতেই দেখতে পেলাম এক মহিলাকে। চোখ মুখ কঠিন, কাঁচা পাকা বব কাট চুল, পরনে ঘরোয়া কাপড়, রোগা শরীরের গড়ন, ছোট ছোট চোখ, কপালের একপাশে মাঝারি একটা আঁচিল। আমাদের দেখেই বেশ ঝাঁঝালো গলায় তিনি জিজ্ঞাসা করলেন, কাকে চাই? ব্যোমকেশ ওনার উত্তরে বলল, আমি সত্যান্বেষী ব্যোমকেশ, আর ও আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। মহিলা সেই ঝাঁঝালো স্বর বজায় রেখেই বললেন, হ্যাঁ, তো কাকে চাই আপনাদের? মহিলা দরজা আটকে দাঁড়িয়ে, তাও তার সরু পাতলা চেহারার পাশ থেকে ঘরের ভেতরটা দেখা গেল কিছুটা। দরজার সোজাসুজি একটা বিশাল বড় টিভি, টিভির নিচে একটা বড় টেবিল, সুন্দর টেবিল, সেই টেবিলের ওপরে রাখা কয়েকটা ওষুধের শিশি, আর একটা বড় সাইজের টেবিল ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে একটা সুন্দর বাচ্চা মেয়ে হাসি হাসি মুখে যেন আমাদের দিকেই চেয়ে আছে। ব্যোমকেশ এবার নিজের পরিচয় দিয়ে বলল, আমি একজন সত্যান্বেষী, আপনারা যাকে চলতি ভাষায় ডিটেকটিভ বলেন। আমি নিখিলেশবাবু সম্পর্কে কিছু কথা জানতে চাই আপনার কাছ থেকে। ব্যোমকেশের কথা শুনে মঞ্জুরি দেবী আমাদের খানিকক্ষণ উপর থেকে নিচ অবধি মেপে নিয়ে কড়াভাবে বললেন, কে বলেছে আপনাদের এখানে আসতে? নিশ্চয় রূপম আপনাকে হায়ার করেছে না? দেখুন, আমি আপনাদের সাথে কোনো কথা বলতেই আগ্রহ নই, আর বাধ্যও নই। আপনারা এখন আসতে পারেন। কথাগুলো বলেই ব্যোমকেশের কথা বলার সুযোগ না দিয়েই সে আমাদের মুখের ওপর সশব্দে দরজা বন্ধ করে দিলেন। আমি আর ব্যোমকেশ একে অপরের মধ্যে কিছুক্ষণ দৃষ্টি বিনিময় করলাম। এহেন অপমানের জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। অগত্যা আমরা সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। বেরোনোর আগে সেই ভেঙে যাওয়া গবেষণাগারের কাছে কিছুক্ষণ ছিলাম, কিন্তু ঘটনার এতগুলো মাস পর সেখানে কিছু পাওয়া সম্ভব নয় সেটাও জানতাম।
এরপর সেই পাড়ার এক চায়ের দোকানে সন্ধ্যাকালীন ভিড়ে আমি আর ব্যোমকেশ চা খেতে খেতে পাড়ার লোকের মুখে মঞ্জুরি দেবী সম্পর্কে নেতিবাচক কিছু কথাও আবিষ্কার করলাম বটে। জানলাম যে মহিলা বড্ড জাঁদরেল, নিখিলেশবাবুকে সবসময় একেবারে পায়ের নিচে রাখতেন, রূপমের সাথেও জঘন্য ব্যবহার করতেন, আর ডাক্তার অনিলের সঙ্গেও মঞ্জুরি দেবীর অবৈধ সম্পর্কের কথা পাড়া মুখে শোনা গেল। এরপর আমরা গেলাম অনিল ডাক্তারের বাড়িতেই ওনার চেম্বারে পেশেন্ট অপেক্ষায় রেখে তিনি আমাদের সময় দিলেন। অনিলবাবু নাম করা ডাক্তার একজন, ওনার পেশেন্টের ভিড় দেখে তা বেশ বোঝা যায়। অল্প বয়সী একটা ছেলে ওনার চেম্বারে কাজ করে। আমরা গিয়ে সেই অল্প বয়সী ছেলেটিকেই বললাম যে ডাক্তারের সঙ্গে দেখা করতে চাই, আমরা কোনো পেশেন্ট নই, বিশেষ দরকারে এসেছি। ছেলেটি আমাদের কথা মতন চেম্বারের ভেতরে গেল, আর মিনিট 5 পর আমাদেরকে যেতে বলল ভেতরে। অনিল ডাক্তারকে দেখতে ভদ্রসভ্য, ফর্সা, দেহের তুলনায় মাথাটা যেন একটু বেশি বড়, বয়স আনুমানিক 60-এর কাছাকাছি হবে। বিশাল বড় একটা চেয়ারে হেলান দিয়ে বসে আমরা ঢুকতেই সোজা হয়ে বসে তার গম্ভীর গলায় আমাদেরকে বসার জন্য বললেন তিনি। ওনার চেম্বারে বাতানুকূল ঠান্ডা বাতাস, ঘরময় ওষুধ একটা গন্ধ। সেখানেই ব্যোমকেশের আর অনিল ডাক্তারের কথোপকথন হলো। আমরাও বসলাম, আর কয়েক সেকেন্ড পর যখন টেবিলের ওই প্রান্ত থেকে কোনো প্রশ্ন এলো না, তখন ব্যোমকেশ সরাসরি জিজ্ঞাসা করল, আমরা যে আপনার কাছে আসতে পারি সে বিষয়ে নিশ্চয়ই মঞ্জুরি দেবী আপনাকে জানিয়েছে। ডাক্তার একটু অবাক হয়ে উত্তর দিল, হ্যাঁ, একটু আগে ফোন করেছিল, জানালো আপনারা গেছেন। তারপর একটু থেমে আবার বলল, আপনি জানলেন কি করে যে মঞ্জুরি আমায় ফোন করেছিল? ডাক্তারের ডেস্কের ওপরে রাখা গোলাকার পেপার ওয়েটটা নিয়ে ব্যোমকেশ ডেস্কের ওপর ঘোরাতে ঘোরাতে বলল, সেটাই তো স্বাভাবিক, আমাদের খবর মঞ্জুরি দেবী আপনাকে জানাবেন। আর তাছাড়াও আমরা আপনার সাথে দেখা করতে এসেছি, আপনি আমাদের পরিচয় জানতে চাইলেন না, তাই আন্দাজ করলাম যে আপনি অলরেডি আমাদের পরিচয় পেয়ে গেছেন। দেখলাম ভদ্রলোক একটি হাসি হাসি মুখ করে তাকালেন। লোকটিকে দেখে আমার ভীষণ ভদ্রই মনে হচ্ছে, অন্তত মঞ্জুরি দেবীর মতন অসভ্য নয়। এবার ব্যোমকেশ এমন একটা প্রশ্ন করল যে আমিও ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকলাম। ব্যোমকেশ ডাক্তারের দিকে তাকিয়ে প্রশ্ন করল, গতকাল আপনি মঞ্জুরি দেবীর চেক আপ করেছিলেন, তো ওনার শরীরে কি কোনো রোগ হয়েছে? অনিলবাবু আবার অবাক হয়ে বলল, গতকাল যে ওনার চেক আপ ছিল সেটা কি মঞ্জুরি দেবী আপনাদের বলেছে? ব্যোমকেশ একটু হাসি মুখে রেখে বলল, না না, উনি আমাদের সাথে কথাই বলেনি। আপনি বলুন ওনার বর্তমান শরীরের অবস্থা কীরকম? সে ঠিক আছে, আগাগোড়া হাই প্রেশার, আবার মাঝে মাঝে ফল্টও করে, তাই মাঝে মাঝে চেক আপ করতেই হয় ঠিকঠাক আছে নাকি। আর তাছাড়াও বয়স বাড়ছে, তাই একটু ঘুমের সমস্যা, এই যা। আগের মতন আর নার্ভে জোর নেই। নিখিলেশবাবু যেদিন দুর্ঘটনা ঘটল সেদিন সকালে আপনি ওনার বাড়ি গেছিলেন? এতক্ষণ পর দেখলাম ডাক্তারের দৃষ্টি একটু তীক্ষ্ণ হলো। সে বলল, হ্যাঁ, নিখিলেশবাবুই ডেকেছিলেন। কদিন আগে থেকেই ওনার ঠান্ডা লেগেছিল, বলছিল রাত্রে ঘুম হচ্ছে না। ওই দিন সকালে আমাকে ডাকলেন, ফোনে বললেন বুকে কষ্ট হচ্ছে। গেলাম আমি, কয়েকটা ওষুধ লিখলাম, সাধারণ সর্দি দেখেছিলাম, শরীরে জ্বর ছিল না। ব্যোমকেশ শুনে জিজ্ঞেস করল, আর বিকেলে উনি কোথায় গেছিলেন জানেন? ডাক্তার দুই দিকে মাথা নাড়িয়ে না জানালো। ব্যোমকেশ আবার প্রশ্ন করল, ওই দিন বিকেলে আপনি কোথায় ছিলেন? ডাক্তার একটু ভেবে উত্তর দিল, আমি তো বিকেলে বাড়িতেই ছিলাম, আর সন্ধ্যে থেকে চেম্বারেই থাকি সাধারণত। ব্যোমকেশ দৃষ্টি গভীর করে জিজ্ঞেস করল, দিনটা রবিবার ছিল, রবিবারও আপনি চেম্বার খোলেন? তবে আপনার বাড়ির গেটের বাইরে দেখলাম যে সানডে ক্লোজ লেখা ছিল। ব্যোমকেশের কথায় ডাক্তার একটু নড়ে চড়ে বসল, তারপর সহজ ভাব রাখার চেষ্টা করে উত্তর দিল, ও হ্যাঁ, সেদিন তো রোববার ছিল, তাহলে আমি বাড়িতেই ছিলাম। এরপর আর সেই রকম কথা হলো না।
বাইরে থেকে সেই বাচ্চা ছেলেটা এসে বলল বাইরে অনেক ভিড় বেড়ে গিয়েছে। অগত্যা আমরা সেখান থেকে উঠে পড়লাম। বাইরে বেরিয়েই ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, যেটা জিজ্ঞেস করার জন্য আমি এতক্ষণ উতলা হয়ে উঠেছিলাম। ব্যোমকেশ, তুমি কেমন করে জানলে যে গতকাল মঞ্জুরি দেবীর চেক আপ ছিল? ব্যোমকেশ আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিল, কেন, তুই দেখিসনি? মঞ্জুরি দেবীর দরজার সোজাসুজি টেবিলটায় একটা বড় স্ট্যান্ড ক্যালেন্ডার ছিল। ওটাতেই তো গতকালকের তারিখের বক্সে কালো কালিতে ইংলিশে লেখা ছিল ডক্টর চেক আপ। আমরা বাড়ি ফিরে এলাম। জানি না কেন আমার মনটা ঠিকঠাক লাগছিল না। প্রায় 6 মাস আগের একটা কেস নিয়ে ব্যোমকেশ যেন বেকারই মাথা ঘামাচ্ছে। যদি কোনো তথ্য থেকেও থাকতো তবে তা এতদিনে আর থাকার কথা নয়। কেন যে ব্যোমকেশ এই কেসটা নিয়ে সময়টা নষ্ট করছে বুঝতে পারছি না। সম্ভবত দাসবাবুর অনুরোধ ব্যোমকেশ ফেলতে পারেনি। অন্যদিকে রূপমের জন্য মনটা সামান্য খারাপ হয়ে আছে। কতই বা বয়স, মা মারা গিয়েছেন একদম ছোটবেলায়। সৎ মায়ের কাছে আজীবন খারাপ ব্যবহার পেয়ে এসেছে। আর বাবাটাও হঠাৎ মারা গেল। অনাথ হয়ে পড়ল ছেলেটা। সেই সেন্টিমেন্ট থেকেও হয়তো ব্যোমকেশ এই কেসটা দেখছে। মঞ্জুরি দেবী মানুষটি বড্ড কেমন একটা। আর অন্যদিকে ডাক্তার লোকটিকে দেখলে নিপাট ভদ্রলোক বলেই মনে হলো। তবে লোকটা ব্যোমকেশের প্রশ্নে কেমন যেন একটু নড়ে চড়ে গিয়েছিল। রবিবার ওনার চেম্বার বন্ধই থাকে। দুর্ঘটনার দিনটি যে রবিবার ছিল সেটা কি উনি ভুলে গিয়েছিলেন, নাকি অসাবধানে আমাদের কাছে ওইভাবে উত্তর দিলেন? পরের দিন সকালের দিকে আমি বাড়িতে ছিলাম না, একটা কাজে বেরিয়েছিলাম। ফিরতে ফিরতে বিকেল হয়ে গিয়েছিল। কিন্তু বাড়ি ফিরে যা জানতে পারলাম তাতে এই কেসের তদন্তে অনেকগুলো মোড় দেখা গেল। ব্যোমকেশ দাসবাবুর মারফত একটা খবর জোগাড় করেছিল। আমরা জানতে পেরেছিলাম যে নিখিলেশবাবু মারা যাওয়ার দিন সকালবেলায় অনিল ডাক্তার ওনাকে কিছু ওষুধ লিখে দিয়েছিলেন। যে ওষুধগুলো মঞ্জুরি দেবী ওষুধের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলেন। ব্যোমকেশ দাসবাবুকে সেই নির্দিষ্ট তারিখে সোদপুর অঞ্চলের সব ওষুধের দোকানে নিখিলেশ রায় নামের পেশেন্ট আর অনিল ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কেউ গিয়েছিল কিনা তার খোঁজ লাগাতে বললেন। খুব একটা সময় লাগেনি খুঁজতে। নিখিলেশবাবুর বাড়ির পাশের ওষুধের দোকান থেকেই সেই তথ্য জানা যায়। যেহেতু তারিখটা জানা ছিল তাই সেই তারিখে কি কি বিল হয়েছিল তা বেশ চটজলদি পাওয়া যায়। ওষুধ নিতে মঞ্জুরি দেবী এসেছিলেন। মঞ্জুরি দেবীর উপস্থিতি পেয়ে যাওয়াটা আমাদের সৌভাগ্যেরই বিষয়। এবং এর সঙ্গে আরও একটা ভয়ঙ্কর জিনিস জানা যায়। সেই বিল যখন দাসবাবু জোগাড় করে ব্যোমকেশকে পাঠান, ব্যোমকেশ তাঁর এক ডাক্তার বন্ধুর মারফত জানতে পারে যে বিলে সাধারণ ওষুধের তালিকায় এমন একটা ওষুধ ছিল যা মারাত্মক ধরনের ড্রাগ। সেই ড্রাগ সাধারণ কোনো পেশেন্টকে দেওয়া হয় না, দিলেও ডাক্তাররা অনেক কম ডোজে দিয়ে থাকেন। কিন্তু এই বিল অনুযায়ী সেই ড্রাগের ডোজ ছিল অনেক বেশি, যা একবার খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই তথ্য জানবার পর যথারীতি সবার সন্দেহ মঞ্জুরি দেবী এবং অবিলম্বে ডাক্তারের ওপরেই পড়ে। পুলিশ তৎক্ষণাৎ গিয়ে তাদেরকে জেরা করে, কিন্তু ডাক্তার অনিল জানান যে তিনি সেই ওষুধ প্রেসক্রিপশন লেখেননি এবং অরিজিনাল প্রেসক্রিপশন কোথায় আছে তা কেউ জানে না। আর ওষুধের দোকানের বক্তব্য যে প্রেসক্রিপশনে সেই ওষুধ উল্লেখ ছিল বলেই তারা তা দিয়েছিলেন, কারণ ওই ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হয় না কখনোই। এই তথ্য সামনে আসার পর আমার মনে প্রশ্ন জাগল যে কড়া ডোজের ওষুধ খাইয়ে কি তারা নিখিলেশবাবুকে মারতে চেয়েছিলেন? কিন্তু নিখিলেশবাবুর পোস্টমর্টম রিপোর্টে তার শরীরে সেই ড্রাগের কোনো হদিশ পাওয়া যায়নি। ব্যোমকেশ জানিয়েছিল যে বিস্ফোরণের কারণে আর অতিরিক্ত ধোঁয়াই তার মৃত্যুর কারণ হিসেবে লেখা আছে পোস্টমর্টম রিপোর্টে। নিখিলেশবাবু সেই ওষুধ খেলে রিপোর্টে তা ধরা অবশ্যই পড়ত। আমার ধারণা নিখিলেশবাবু নিজেও একজন সায়েন্টিস্ট ছিলেন, তাই হয়তো তিনি ওষুধ দেখে বুঝতে পেরেছিলেন এবং তাই তা খাননি। কিন্তু তাকে যে ওষুধ প্রেসক্রাইব করা হয়েছিল তা থেকে পরিষ্কার বোঝা যায় যে নিখিলেশবাবুকে মারার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে ব্যোমকেশ দাসবাবুকে আরও কিছু তথ্য জোগাড় করার অনুরোধ করে। সেদিন রাতে ব্যোমকেশ
আমায় একটা দারুণ চমকে দেওয়ার মতো কথা বলল, যে কথায় এই কেসটাকে এতক্ষণ সাধারণ কোনো কেস মনে করলেও এখন এর জটিলতা এক মুহূর্তে আমার মাথায় জট পাকিয়ে দিল। আমি আর ব্যোমকেশ রাতের খাবার খাচ্ছিলাম। ব্যোমকেশকে ভীষণ অন্যমনস্ক দেখাচ্ছিল। ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি হলো ব্যোমকেশ, এত কি ভাবছো? ব্যোমকেশ বলল, আপনার অনেক কিছু আছে হে। আমি ব্যোমকেশকে সহজভাবে বললাম, মঞ্জুরি দেবী আর ডাক্তার অনিল মিলে নিখিলেশবাবুকে মারার প্ল্যানিং করেছিল বলে তো মনে হচ্ছে। ব্যোমকেশ উত্তরে বলল, তা তো আপাতত মনে হচ্ছে, কিন্তু বিশাল বড় একটা খটকা লাগছে। কিসের খটকা? এর উত্তরে ব্যোমকেশ যা বলল তা সত্যিই ভাববার মতো বড় একটা বিষয় হয়ে দাঁড়ালো। ব্যোমকেশ খাওয়া শেষ করে এঁটো হাত নিয়ে বসেই বলল, আমার এক ডাক্তার বন্ধুকে ময়না তদন্তের রিপোর্ট পাঠিয়ে পুরোটা দেখে আমায় জানাতে বলেছিলাম। সে দেখে জানালো, সেটাই চিন্তার বিষয় হলো। আমরা জানতে পেরেছিলাম লন্ডনে থাকাকালীন নিখিলেশবাবুর অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গিয়েছিল, কিন্তু ময়না তদন্তের রিপোর্টে সেই হাত ভাঙার কোনো উল্লেখ নেই। সেখানে শরীরের সবকটা হাড়ই অক্ষত, শুধু নি রিপ্লেসমেন্টের কথাটা লেখা আছে, তাও অনেক পুরনো। আমি অবাক হয়ে বললাম, বলো কি, তার মানে কি দাঁড়াচ্ছে? ব্যোমকেশ একই সুরে বলল, তার মানে কি নিখিলেশবাবুর হাত ভাঙেনি কখনো? অন্যদিকে ডিএনএ রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে ঝলসে যাওয়া দেহটি নিখিলেশবাবুরই ছিল। ব্যোমকেশ কিছুক্ষণ থেমে তারপর বলল, লন্ডনে যেখানে তিনি কাজ করতেন সেখানে একবার খোঁজ করতে পারলে ভালো হতো। আমার মনে হয় এই কেসটা অতটা সহজ নয়। অনেকগুলো প্রশ্ন আছে। নিখিলেশবাবু কেন মঞ্জুরি দেবীকে অত ভয় পেতেন? ডিভোর্স বা খোরপোশের ভয়? সে তো আগে থেকেই অর্ধেকের বেশি সম্পত্তি মঞ্জুরি দেবীর নামে করে দিয়েছিলেন, তাই খোরপোশের ভয় তো থাকার কথা নয়। তবে কি অন্য কিছু নিয়ে ব্ল্যাকমেল? আর মরার মাত্র 15 দিন আগেই বা পুরো সম্পত্তি কেন লিখে দিলেন? আর মৃত্যুর আগে কেনই বা অত বড় অঙ্কের বীমা করে মঞ্জুরি দেবীকে নমিনি করলেন? অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। কাল আবারও যাব মঞ্জুরি দেবীর সাথে কথা বলতে। আশা করছি এবার তিনি কথা বলবেন। আরও একটা দিন কেটে গেল। পরের দিন আমি আর ব্যোমকেশ গেলাম মঞ্জুরি দেবীর সাথে দেখা করতে। আমাদের সাথে দাসবাবু নিজেও গেলেন। রূপম আসতে চাইছিল, কিন্তু ব্যোমকেশ তাকে বারণ করল, কারণ ব্যোমকেশ মনে করল রূপমের উপস্থিতিতে মঞ্জুরি দেবী হয়তো কিছুই খুলে বলবেন না। ওষুধের দোকান থেকে হাই ডোজের ড্রাগ মঞ্জুরি দেবী এনেছিলেন। এটা জানবার পর থেকে রূপমের মেজাজ আরও তুঙ্গে। সে বারবার বলছিল যে তার বাবার মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। তাই গতকাল ভুল ওষুধের কথা জানার পর থেকে সে অনেকবার সরাসরি মঞ্জুরি দেবীর সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু ব্যোমকেশের বারণে সে সেই পদক্ষেপ নেয়নি। এদিকে গতকাল রাতে ব্যোমকেশ অনেকক্ষণ দাসবাবুর সঙ্গে কথা বলেছেন পোস্টমর্টেম রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট নিয়ে। ব্যোমকেশ বলেছে এই বিষয়ে যেন এখন আর কেউ না জানে। আর যখন মঞ্জুরি দেবীর কাছে এসে বসলাম, তখন দেখলাম আগের দিনের মতো তিনি আর কড়া মেজাজ দেখাতে পারছেন না। সবাই যে এখন ওকে সন্দেহ করছে এই বিষয়ে তিনি অবগত, কিন্তু যেহেতু পোস্টমর্টমে সেই ড্রাগের অস্তিত্ব পাওয়া যায়নি, তাই মঞ্জুরি দেবীকে সরাসরি অ্যারেস্টও করা যাচ্ছে না। তবে ওনার ওপর মানসিক প্রভাবটা বিস্তার করা যাবে, এই ভেবেই আজকে ব্যোমকেশ সেখানে এসেছে। মঞ্জুরি দেবীর ঘরটি টিপটপ সাজানো গোছানো, সুন্দর কাজ করা দেওয়াল, মাথার ওপর ফলস সিলিং, একটা বিশাল বড় আলমারি, তার নিচে সেই টেবিল যার উপরে স্ট্যান্ড ক্যালেন্ডার আর কয়েকটা ওষুধের শিশি, ট্যাবলেট। মাথার ওপর ছোট একটা ঝাড়বাতিও রয়েছে। রঙিন কারুকার্য করা দেওয়ালের চারপাশে বিভিন্ন রকমের ছবি। সেই ছবিগুলো অল্প বয়সী মঞ্জুরি দেবী ও নিখিলেশ বাবুর, আর সাথে কিছু সার্টিফিকেটও ঝোলানো ছিল। আমি মোবাইলটা খুলে টেবিলের উপরে থাকা ওষুধগুলোর নাম সার্চ করে দেখলাম সেইগুলো বেশিরভাগই স্ট্রেস কমানোর ওষুধ। বাড়িতে ঢুকেই অতিরিক্ত ভাবভঙ্গি না করে ব্যোমকেশ সরাসরি মঞ্জুরি দেবীকে প্রশ্ন করা শুরু করে দিল। আচ্ছা, নিখিলেশবাবু লন্ডনে কোথায় কাজ করতেন আপনি জানেন? মঞ্জুরি দেবীর খিটখিটে ভাব আজ নেই। তিনি এক কথায় উত্তর দিলেন, জানি না।
ব্যোমকেশ জিজ্ঞেস করলো ফের। আপনার সাথে নিখিলেশবাবুর আলাপ কোথায় হয়েছিল? একটা পার্টিতে। মঞ্জুরি দেবী আবার ছোট উত্তর দিলেন। মঞ্জুরি দেবী মানুষটিকে যতটা চালাক ও ধূর্ত মনে করেছিলাম, তিনি যেন তার থেকেও বেশ বেশি। ইচ্ছা করে অতিরিক্ত কথা বলছেন না মহিলা। ব্যোমকেশ আবার জিজ্ঞেস করলো, কোথায় সেই পার্টি হয়েছিল? এক বিয়ে বাড়িতে, দক্ষিণ কলকাতায়। ব্যোমকেশ আবার জিজ্ঞেস করলো, আপনার বাপের বাড়ি কোথায়? দক্ষিণ কলকাতায়। আমরা সবাই এতক্ষণ চেয়ারে বসেছিলাম। চেয়ার ছেড়ে উঠে ব্যোমকেশ বলল, নিখিলেশবাবু নিজের ফাইলপত্র কোথায় রাখতেন জানেন? মঞ্জুরি দেবী উত্তর দিলেন, জানি না। ব্যোমকেশ এতক্ষণ নিজের মাথা ঠান্ডা রাখলেও দাসবাবু এবার রেগে উঠলেন। তিনি নিজের গলার আওয়াজ তুলে বললেন, কিছুই জানেন না নাকি আপনি? নাকি ইচ্ছে করেই এভাবে উত্তর দিচ্ছেন? হঠাৎ উঁচু গলার আওয়াজে ঘরের পরিবেশটা একটু গরম হয়ে উঠল। দেখলাম পাশের ঘর থেকে মঞ্জুরি দেবীর মেয়ে মণি একবার উঁকি দিয়ে দেখে আবার চলে গেল। মঞ্জুরি দেবীর কোনো ভাবান্তর হলো না। ব্যোমকেশ ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করে দিল। দাসবাবুও চেয়ার ছেড়ে উঠে এদিক ওদিক করতে শুরু করলেন। কিছুক্ষণ পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। কিছুই জানা গেল না দেখে দাসবাবু হতাশ মুখে কোনো কথা বলছিলেন না। ব্যোমকেশ বলল, কি হলো, আপনি চুপ হয়ে গেলেন? দাসবাবু তবুও কিছু বললেন না। কিন্তু তারপর ব্যোমকেশ যা বলল তাতে দাসবাবু একটু নড়ে চড়ে গেল। সে বলল, মঞ্জুরি দেবীর ঘরে দরজার সোজাসুজি টিভির পাশে একটা ফটো ছিল, দেখেছিলেন? দাসবাবু জানালেন, হ্যাঁ দেখেছি, যেটায় নিখিলেশবাবু আর মঞ্জুরি দেবীর অল্প বয়সের ছবি ছিল তো? হ্যাঁ, আর সেই ছবির বাঁ পাশে একটা সার্টিফিকেট ছিল, সেটা দেখেছেন? আমি বললাম, হ্যাঁ খেয়াল করেছি, সেটা নিখিলেশবাবুর নামে ছিল, রাজাবাজার সায়েন্স কলেজের, আর ওতে স্কলারশিপের কথাটাও লেখা ছিল। আমার কথা শুনে ব্যোমকেশ বলল, ভেরি গুড। তারপর দাসবাবুর উদ্দেশ্যে বলল, আপনাকে আবার একটু খাটতে হবে। রাজাবাজার সায়েন্স কলেজ নিখিলেশবাবু সম্পর্কে গিয়ে জানতে হবে তিনি স্কলারশিপ পেয়ে লন্ডনের কোন জায়গায় গিয়েছিলেন, কোথায় কাজ করতেন, এবং ওই সময় যারা স্কলারশিপ পেয়েছিলেন তাদের সবার নাম আর ঠিকানা। দাসবাবু শুনে জানতে চাইলেন, সে না হয় জোগাড় করব, কিন্তু কেন লাগবে এত কিছু বলতে পারো? ব্যোমকেশ জানালো, আমার ধারণা নিখিলেশবাবুর অতীত জীবনে কিছু গোপন রহস্য লুকিয়ে আছে, যেটা হয়তো কোনোভাবে মঞ্জুরি দেবী জানতে পেরেছিলেন, তাই হয়তো তিনি সর্বক্ষণ ব্ল্যাকমেল করতেন। আরও জানা দরকার নিখিলেশবাবুর লন্ডনের সেই ল্যাবের খোঁজ, যেখান থেকে জানতে পারবো আদৌ কি নিখিলেশবাবুর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এটা যদি মিথ্যে হয়, তাহলে কি এমন কারণ থাকতে পারে যার জন্য নিখিলেশবাবু লন্ডনের কাজ ছেড়ে ভারতে চলে এলেন? আরও একটা দিন কেটে গেল, সেরকম কিছু তথ্য পেলাম না আমরা। এই দিনটায় রূপম একবার এসে ব্যোমকেশের সঙ্গে দেখা করে গেল। দাসবাবু মারফত জানতে পারলাম যে ব্যোমকেশের কথা অনুযায়ী তারা সায়েন্স কলেজে লোক পাঠিয়েছে। ফোনের মারফত এই যোগাযোগ করা যেত, কিন্তু বিষয়টি যাতে গুরুত্বর সাথে কলেজ কর্তৃপক্ষ নেয়, সেই কারণে সরাসরি সেখানে পুলিশের লোক পাঠানো হয়েছে। তবে চমকপ্রদ তথ্যগুলো পেলাম আরও একদিন পর। প্রথম যে খবরটা পাওয়া গেল তা হলো যে পুলিশ নিখিলেশবাবুর ডায়েরির খোঁজ করতে গিয়ে জানতে পেরেছেন, এবং সেখানে একটা নোট পাওয়া গিয়েছে। বলা যেতে পারে সেটা একটা সুইসাইড নোট। সেখানে যা লেখা ছিল তার সংক্ষিপ্ত রূপ হলো, নিখিলেশবাবু তাঁর দ্বিতীয় স্ত্রীর অত্যাচারে তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন। ডাক্তার আর মঞ্জুরি দেবী মিলে তাকে ভুল ওষুধ খাওয়ানোর পরিকল্পনা করেছিলেন, যেটা ওষুধ দেখেই বুঝতে পেরেছিলেন নিখিলেশবাবু, আর তাই সেই ওষুধ তিনি খাননি। তাঁর আত্মহত্যার সিদ্ধান্তের পেছনে মঞ্জুরি দেবীর ব্যবহার দায়ী। বলপূর্বক ওনার সব সম্পত্তি মঞ্জুরি দেবী নিজের নামে করিয়ে নিয়েছিলেন। তাঁর সম্পত্তির এক কানাকড়িও তিনি মঞ্জুরি দেবীকে দিতে চান না। এবং তার সঙ্গে দ্বিতীয় খবরটা পাওয়া গেল, যা আরও আশ্চর্যের। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে উক্ত সাল অনুযায়ী নিখিলেশবাবুর তথ্য পাওয়া যায়। সেখানে আরও যে অদ্ভুত তথ্য জানা যায় তা হলো, সেই একই ব্যাচে নিখিলেশবাবুর সাথে মঞ্জুরি দেবীও স্কলারশিপ পেয়েছিলেন এবং লন্ডনে গিয়েছিলেন।
তার মানে নিখিলেশবাবু আর মঞ্জুরি দেবী পরিচয় কলেজ লাইফ থেকেই। তারা দুজনে একসঙ্গেই লন্ডনে গিয়েছিলেন, এমনকি তারা দুজনে লন্ডনের একই ল্যাবে কাজ করতেন। সেই ল্যাবের কিছু তথ্য চাওয়ায় তারা উত্তর দেয় যে উনিশ রায় এবং মঞ্জুরি দেবী নামে দুই ভারতীয় তাঁদের ল্যাবেই কাজ করতেন। 2000 সালে নিখিলেশবাবুর অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যাওয়ার কারণে তিনি সেখান থেকে পদত্যাগ করেছিলেন এবং তার মেডিকেল রিপোর্ট জমা দেওয়া ছিল পদত্যাগপত্রের সাথে। মঞ্জুরি দেবী কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কাজ ছেড়েছিলেন। খবর দুটো পেয়ে আমাদের মাথা একেবারে ঘুরে গেল। যে কেস পুলিশের তদন্তে প্রথমে অ্যাক্সিডেন্ট বলে মনে হয়েছিল, তার পেছনে যে এত সব কিছু লুকিয়ে আছে তা কে জানতো। আর সবথেকে বড় কথা, ঘটনার প্রায় 6 মাস পর যা যা তথ্য উঠে আসছে তার পেছনে দাসবাবুর সেই খটকা লাগাটাই আসল কাজ দিয়েছে। ব্যোমকেশ বলল, ভাগ্যিস দাসবাবু এই কেসে সন্দেহ প্রকাশ করেছিলেন। ভাগ্যিস ওনার কথায় আমি রূপমের সাথে দেখা করতে চেয়েছিলাম। নিখিলেশবাবুর ডায়েরি রিকভার করে পাওয়া নোট এবং নিখিলেশবাবুর সাথে মঞ্জুরি দেবীর বিয়ের আগে থেকেই যে পরিচয় ছিল এটা জানতে পেরে পুলিশ একেবারে নাস্তানাবুদ করে ছাড়ল মঞ্জুরি দেবীকে। রূপম বলল যে সে এই বিষয়ে কিছুই জানতো না। ব্যোমকেশ ফোন মারফত জানতে চাইল যে নিখিলেশবাবুর অতীত পরিবার সম্পর্কে সে কিছু জানে কিনা, কিন্তু রূপম জানালো যে সে কিছু জানে না। ব্যোমকেশ জিজ্ঞেস করেছিল নিখিলেশবাবুর কোনো ভাই বোন দিদি কারুর কথা সে কি জানে, কিন্তু রূপম আমাদের কোনো কিছুই বলতে পারল না সেই বিষয়ে। এরপর যেই তথ্য বেরোলো তা আরও চমকে দেওয়ার মতো। পুলিশ মঞ্জুরি দেবীকে ভীষণ কড়াভাবে জেরা করে। মহিলা পুলিশ দিয়ে ওনাকে মারধরও করা হয় যা শুনলাম। পুলিশের জেরায় মঞ্জুরি দেবী শেষমেশ যা বললেন তা আমি বলছি বিস্তারিতভাবে। নিখিলেশবাবুর সাথে মঞ্জুরি দেবীর সম্পর্ক বহুদিনের, সেই কলেজ জীবন থেকে। দুজনে একে অপরকে ভালোবাসতেন। স্কলারশিপ পেয়ে দুজনে লন্ডনে গিয়ে একই জায়গায় কাজ করতেন। অল্প বয়স থেকেই দুজনের টাকা পয়সার প্রতি খুব লোভ ছিল, কিন্তু ওখানে কাজ করেও তাঁদের আশানুরূপ টাকা উপার্জন হচ্ছিল না। তাই বছর 4 ওখানে কাজ করবার পর তাঁরা দুজন মিলে একটা পরিকল্পনা করেন। লন্ডনে লারা নামক একটি মেয়ের সাথে আলাপ ছিল তাদের। লারা নিখিলেশের প্রতি একটু দুর্বলও ছিলেন। নিখিলেশ সেই সুযোগ নিয়ে তাকে বিয়ে করেন। পরিকল্পনা ছিল বিয়ের পর লারাকে সরিয়ে দিয়ে লারার সব সম্পত্তি নিখিলেশ নিজের নামে করে নেবেন, আর সেই অনুযায়ী লারার যাবতীয় সম্পত্তিতে নিখিলেশ নিজেকেই নমিনি করেন। লারার মন জয় করার জন্য তার কথা অনুযায়ী তারা সন্তানও নেন, আর সেই সন্তানই হল রূপম। আর সেই কারণেই রূপমকে একদম সহ্য করতে পারেন না মঞ্জুরি দেবী। এই নিয়ে সেই সময় ঝামেলা হলেও শেষমেশ পরিকল্পনা করে অ্যাক্সিডেন্ট করিয়ে লারাকে মেরে ফেলা হয়। এরপর লারার সব সম্পত্তি পেয়ে নিখিলেশ ভারতে ফিরে আসেন এবং এখানে এসে নাটক করে মঞ্জুরিকে বিয়ে করেন। মঞ্জুরি দেবী এই পুরনো ঘটনাকে কেন্দ্র করেই সারা জীবন ব্ল্যাকমেইল করতেন নিখিলেশবাবুকে। এই খবর ইতিমধ্যেই কোনোভাবে বাইরে বেরিয়ে পড়েছে সংবাদ মাধ্যমের কাছে। পুলিশ মঞ্জুরি দেবী এবং অনিল ডাক্তারকে গ্রেফতার করেছে, বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। আমি আর ব্যোমকেশ বিকেলে বাড়িতেই ছিলাম। ব্যোমকেশ এখনও ভীষণভাবে ঘেঁটে রয়েছে, কোনো কথাই বলছে না। মাঝে মধ্যে ফোন করেছে এদিকে সেদিকে। এরই মধ্যে দেখলাম রূপম আমাদের বাড়িতে এলো। ছেলেটাকে দেখে ভীষণ মায়া হচ্ছে আমার। আর অন্যদিকে মনির বয়সটাও কম। 2 ছেলে মেয়ে অদ্ভুত এক পরিবারের মাঝখানে পিষে গিয়েছে যেন। রূপমের চোখ মুখ ফোলা, সে যেন সদ্যই খুব কান্নাকাটি করেছে। বাড়িতে ঢুকেই ধপাস করে সোফায় বসে পড়ল সে। আমরা কিছু বলবার আগেই সে নিজের থেকেই বলা শুরু করলো, দাসবাবুর থেকে আমি সবটা শুনেছি। আমি এসবের কিছুই জানতাম না। আমার বাবাই যে আমার আসল মাকে মেরেছিলেন এটা না জানতে পারলেই ভালো হতো। আমি আর কিছু চাই না। আমি জানি না আমি কি করব এখন। এই সত্য না বেরোলেই ভালো হতো। আমি আর ব্যোমকেশ দুজনেই চুপ থাকলাম। রূপম একটু চুপ থেকে আবার বলল, আপনাকে ফিস দেওয়ার সামর্থ্য আমার নেই।
তবে আপনার জন্য এই 1 প্যাকেট আপনার পছন্দের সিগারেট নিয়ে এসেছি, আর যত সামান্য যা টাকা ছিল তার থেকে কিছু আপনাকে দিচ্ছি। কথাটা বলেই পকেট থেকে সিগারেট আর একটা খাম বের করে সামনের টেবিলে রেখে দিল সে। তারপর ধীরে ধীরে সোফা ছেড়ে উঠতে উঠতে বলল, আমি জানি না আপনি তদন্ত আর করবেন কি করবেন না, তবে আমি আর চাই না এই তদন্ত হোক। আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু শান্তি চাই। এরপর যেরকমভাবে এসেছিল সেইভাবেই রূপম বেরিয়ে চলে গেল। ব্যোমকেশ ওকে বসতে বলল, কিন্তু সে সেই বসার অনুরোধ শুনল না। মুখে একরাশ দুঃখ, হতাশা, যন্ত্রণা নিয়ে ভারী পায়ে সে আস্তে আস্তে চলে গেল। আমি আর ব্যোমকেশ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপর ব্যোমকেশ সিগারেটের প্যাকেটটা তুলে নিজের পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেল। টাকার খামটা টেবিলে একইভাবে পড়ে থাকলো। ওই দিন রাত্রে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত তখন কটা হবে জানি না, হঠাৎ দেখি ব্যোমকেশ আমায় ডাকতে এলো। আমি নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যোমকেশ বলল, এইমাত্র একটা ফোন এসেছিল, অচেনা গলা। বলল একবার যত তাড়াতাড়ি সম্ভব হেঁদুয়ার কাছে পৌঁছাতে। জানালো নিখিলেশবাবু সম্পর্কে কিছু কথা জানাবে। আমি ব্যোমকেশের ডাকে ধরফর করে উঠে গিয়েছিলাম। ব্যোমকেশের কথা শুনে বললাম, এই একা যেও না, তোমার সঙ্গে আমিও যাব, দাঁড়াও। একাই যেতে বলেছে, তুমি বাড়িতে থাকো, আমি একবার ঘুরে আসছি। এই বলেই ব্যোমকেশ পুলিশের পাঠানো জিপে করে বেরিয়ে গেল। ব্যোমকেশ এইভাবে একা চলে গেল দেখে আমি চিন্তা করতে শুরু করলাম। কি করব না করব ভাবতে ভাবতে দাসবাবুকে ফোন করে সবটা বললাম। তিনি আমায় চিন্তা করতে বারণ করলেন। বললেন যে ব্যোমকেশ নাকি ওনাকে আগেই ফোন করেছিল। হেদুয়ার ওই দিকটায় কিছু পুলিশকে আড়ালে মোতায়েন করে রাখতে বলেছে। বেগতিক দেখলে পুলিশ যেন কোনো অ্যাকশন নিতে পারে। আমারও একটু স্বস্তি হলো, কিন্তু তবুও এক অদ্ভুত অস্থিরতায় আমিও একটা ট্যাক্সি নিয়ে ছুটে দিলাম হেদুয়ার দিকে। রাস্তায় যেতে যেতে হাজারখানা আশঙ্কা আমার মাথায় ঘুরতে লাগলো। কি অদ্ভুত এই কেসটা! ব্যোমকেশ তদন্তে না নামলে হয়তো এত কিছু সত্য বেরোতই না। নিখিলেশবাবু লোকটা নিজেও একজন খুনি ছিল। লারাকে অ্যাক্সিডেন্ট করে মেরে লারার সব সম্পত্তি নিজের নামে তিনি করে নিয়েছিলেন। আর অন্যদিকে মঞ্জুরি দেবী, সে তো মারাত্মক মহিলা, সেও লারার মৃত্যুর জন্য সমানভাবে দায়ী। আর এতগুলো বছর পর সে নিখিলেশবাবুকেও মারার জন্য উদ্যত হয়েছিল। সুইসাইড নোটে নিখিলেশবাবু পরিষ্কার ওনাকেই দায়ী করেছেন। কিন্তু ব্যোমকেশ ঘেঁটে আছে লন্ডনের অ্যাক্সিডেন্টে নিখিলেশবাবুর হাত ভাঙা কেন পোস্টমর্টেম রিপোর্ট ধরা পড়ল না এই ভেবে। সত্যি তো এটা ভাবার বিষয়। এখানকার পুলিশকে কি যে গণ্ডগোল, কিছুই পরিষ্কার হচ্ছে না। আর এত রাত্রে ব্যোমকেশকে বা কে ডাকলো? কে ফোন করে বলল যে নিখিলেশবাবুর সম্পর্কে আরও কিছু খবর দেবে? রাত অনেক হয়েছে, রাস্তা প্রায় ফাঁকা, গাড়ি ঘোড়া নেই। মাঝে মাঝে কুকুরের দল রাস্তার মোড়ে মোড়ে ডেকে যাচ্ছে। হেদুয়ার খানিকটা দূর থেকেই ঘটনাটা দেখতে পেলাম। রাস্তা ফাঁকা, তাই পরিষ্কার দেখা যাচ্ছে একটা বড় অ্যাম্বাসেডর গাড়ির সামনে ব্যোমকেশকে জনাতিনেক মানুষ ঘিরে ধরেছে। প্রত্যেকের মুখ মাস্কে ঢাকা। তারা যেন জোর করে ব্যোমকেশকে গাড়ির ভেতরে ঢোকাতে চাইছে, কিন্তু ব্যোমকেশ সেই একাই 3 জনকে বুঝে নিচ্ছে। আমি আমার ট্যাক্সি ড্রাইভারকে আরও সজোরে হর্ন দিতে বললাম। এর মধ্যে দেখলাম আরও বেশ কিছুজন ব্যোমকেশের দিকে কোত্থেকে যেন ছুটে এলো। নতুন লোকজনগুলো আসতেই যারা এতক্ষণ ব্যোমকেশকে গাড়িতে তোলার জন্য জোর করছিল, তারা ব্যোমকেশকে ছেড়ে ভীষণ ক্ষিপ্রতায় গাড়িতে উঠে ফুল স্পিডে বেরিয়ে গেল। এরই মধ্যে আমি ব্যোমকেশের কাছে এসে গিয়েছি। ব্যোমকেশের সামনে যারা এখনও দাঁড়িয়ে আছে তারা পুলিশের লোক। ব্যোমকেশের কাছে যেতেই ব্যোমকেশ হেসে বলল, মাথায় হালকা করে মেরেছে, কিন্তু ওদের মার খেয়ে আমার মাথাটা যেন খুলে গেল ভায়া। ব্যোমকেশকে স্বাভাবিক দেখে আমি স্বস্তি পেলাম। ব্যোমকেশ সিভিল ড্রেসে থাকা পুলিশদের কাছে গিয়ে বলল, ওই গাড়িটাকে একটু ধরার ব্যবস্থা করুন। ততক্ষণে 2-3টে পরের সিগন্যালে গাড়িটাকে আটকে দিয়েছে সেখানকার ট্রাফিক পুলিশ। ব্যোমকেশ বলল সেই গাড়ির সবাইকে থানায় নিয়ে যেতে। যেহেতু এটা সোদপুর থানার কেস, তাই আমরা সবাই গেলাম সোদপুর থানায়।
আমরা এখন সোদপুর থানার ইন্টারোগেশন রুমে বসে রয়েছি। ঘরটা বেশ পুরনো, একটা স্যাঁতস্যাঁতে ভাব, 4 দেওয়ালে 4টে টিউবলাইট। মঞ্জুরি দেবী আর অনিল ডাক্তার আগের থেকেই পুলিশি হেফাজতে থানায় ছিলেন। তাদের উকিল জামিন করাবার চেষ্টা করেও পাননি। পালানো গাড়ি থেকে 4 জনকে পাকড়াও করে পুলিশ থানায় নিয়ে এসেছে। ওরা ভাড়া করা গুন্ডা। দাসবাবুও থানায় উপস্থিত। এখন মধ্যরাত পেরিয়ে গিয়েছে। খবর পেয়ে রূপমও ছুটে এসেছে। সবাই সেই রুমে এখন উপস্থিত, যে যার চেয়ারে বসে। ভাড়ার গুন্ডাগুলোকে থানার অন্য জায়গায় খাতির করা হচ্ছে পুলিশি 3rd ডিগ্রির মাধ্যমে। আমরা সবাই চুপচাপ বসে আছি। ব্যোমকেশ মাথা নিচু করে টেবিলের উপর কনুইয়ে ভর দিয়ে 2 হাতে নিজেই নিজের কপাল টিপছে। তার চোখ বন্ধ, কিন্তু আমি জানি ব্যোমকেশের মাথার মধ্যে এখন এই ঘটনা কেন্দ্রিক সমস্ত কার্যকলাপের বিস্তৃত মায়াজাল একে একে পরিষ্কার করে চলেছে। ব্যোমকেশ যখন বলেছে ওর মাথা খুলে গিয়েছে, তার মানে এখানে উপস্থিত কারোর কপালে অসীম দুর্ভোগ। শুধু এখন ব্যোমকেশেরই মুখ খোলার পালা। দেখলাম আমার সামনের দেওয়ালে টিউবলাইটের পেছন থেকে অনেকক্ষণ ধরে একটা টিকটিকি খুব সন্তর্পণে সেই দেয়ালে থাকা একটা পোকার দিকে নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎ করেই ব্যোমকেশ মুখ খুলল এবং তাতে যেন বোম পড়ার মতো পরিবেশ তৈরি হলো। আর ঠিক সেই মুহূর্তেই দেখলাম টিকটিকিটা সেই দেওয়ালের সেই পোকাটাকে খপাত করে তার শিকার বানিয়ে ফেলেছে। এবার ব্যোমকেশের গলার স্বর কঠিন। তো তুমি তো শেষমেশ ধরা পড়ে গেলে। কি মারাত্মক মাস্টার প্ল্যান বানিয়েছিলে। সেই ঘরের চারপাশের দেওয়ালে থাকা টিউবের আলোয় ঘর আলোময়। সবার মুখের অভিব্যক্তি পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখলাম ব্যোমকেশের দৃষ্টি রূপমের দিকে। ব্যোমকেশের কথায় যথারীতি সবাই চমকে উঠল। সেই মতো আমিও চমকে উঠেছি। অবাক হওয়া মনের অবস্থা, একই মনের অবস্থা সবারই। সবার চোখ এখন রূপমের দিকে। রূপম নিজেও যেন আকাশ থেকে পড়ল। সে যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটা যেন একটু কেঁপে গেল। সম্ভবত সেই যেন ব্যোমকেশের কথায় অবাক হয়ে একটু নড়ে চড়ে গেল। চোখে মুখে অসহায় আর সংশয় ভাব নিয়ে বলল রূপম। ব্যোমকেশকে জিজ্ঞেস করল, কি বলছেন এই সব? ব্যোমকেশ বেশ কিছুক্ষণ রূপমকে দেখে বলল, তো তুমি বলবে না, তাই তো? চিন্তা করো না। নিখিলেশ বাবুর জায়গায় যে ব্যক্তিকে তুমি বিস্ফোরণ ঘটিয়ে মেরেছিলে তার সন্ধানও ঠিক পেয়ে যাব। সময় লাগবে হয়তো আর কিছুদিন। আর নিখিলেশ বাবুকেও ধরার জন্য অলরেডি লোক পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। এবার লক্ষ্য করলাম রূপমের চোখের দৃষ্টি যেন আরো গভীর হলো, কিন্তু গলার স্বরে সামান্য কম্পন ধরা পড়ল। সে বলল, কি কি- কি প্রমাণ আছে আপনাদের কাছে যে আমি দোষী? ব্যোমকেশের দৃষ্টি যেন আরো কড়া হলো। সেই দৃষ্টিতে সে যেন রূপমের মাথার ভেতরটা পড়ে নিয়ে জবাব দিল, কী প্রমাণ লাগবে বলো? এই যে একটু আগে আমাকে আক্রমণ করার অপরাধে আপাতত তুমি জেলে যাবে। যাদের ভাড়া করেছিলে তারা তোমার পূর্ব পরিচিত, আর ওদের সাথে তুমিও ছিলে সেটা বলা বাহুল্য। একটু পরে নিখিলেশ বাবুকেও ধরে আনা হচ্ছে এখানে। আর তুমি কি জানো, যে ব্যক্তি বিস্ফোরণে মারা গেছেন তার ময়না তদন্তে নি রিপ্লেসমেন্টের হদিশ পাওয়া গেছে। সেই সার্জারির জয়েন্ট ইমপ্ল্যান্টগুলোতে নির্দিষ্ট সিরিয়াল নম্বর থাকে, যার মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয়ও শনাক্ত করা সম্ভব হবে। তাই চিন্তা করো না, তোমার বাদবাকি জীবনটা আরো করুণ হতে চলেছে। ব্যোমকেশের কথাগুলো শুনে এইবার রূপমের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ওখানে উপস্থিত কেউ কোনো কথা বলল না, কারণ সবাই জানে ব্যোমকেশ এখন নিজের থেকেই একের পর এক কথা বলবে। ব্যোমকেশ বলা শুরু করল, দাসবাবুর মুখ থেকে যখন আমি এই কেসটা সম্পর্কে শুনলাম, তখন একটা বিষয়ে রূপমের ওপর প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। বিস্ফোরণে মারা যাওয়ার 2 দিন পর বা দেহদাহ করার পর কেন রূপম মঞ্জুরি দেবীর ওপর সন্দেহের কথা পুলিশকে জানালো? পুলিশ তো ঘটনার শুরু থেকেই ছিল, তখনই বলতে পারত। এরপর যখন ময়না তদন্তের রিপোর্টে দেখলাম মৃতদেহের কোনো হাতই ভাঙা নেই, অথচ লন্ডনে নিখিলেশবাবুর অ্যাক্সিডেন্টে হাত ভেঙেছিল, এটা কনফার্ম হলাম। তখন বুঝতে পারলাম রূপম চেয়েছিল বডি আগে দাহ হোক, তারপর নিজের চালটা খেলবে।
বডি দাহ না হলে যদি ফের ফরেনসিক টেস্ট হতো তবে আরও কিছু তথ্য বেরিয়ে পড়তে পারত। কিন্তু তখনও খটকা ছিল যে ডিএনএ রিপোর্ট অনুযায়ী মৃতদেহ নিখিলেশ বাবুরই ছিল। তারপর একটু পড়াশোনা করে জানতে পারলাম যে দুটো আলাদা মানুষের ডিএনএ একই রকম তখনই হয় যদি তারা আইডেন্টিক্যাল টুইন হয়। তার মানে বিস্ফোরণে যে মারা গেছে সে ছিল নিখিলেশ বাবুর যমজ ভাই। এরকম আইডেন্টিক্যাল টুইনের ডিএনএ মিলে যাওয়ার ঘটনা অনেক আছে। জার্মানির একটি চুরির ঘটনা, বার্লিনের একটি নামকরা দোকানে চুরির পর পুলিশ ডিএনএ খুঁজে পায়, কিন্তু সন্দেহভাজন দুই ভাই অভিন্ন যমজ হওয়ায় তাদের ডিএনএ হুবহু মিলে যায়। যেহেতু তৎকালীন সাধারণ ডিএনএ টেস্টে তাদের আলাদা করা সম্ভব ছিল না, তাই পুলিশ নিশ্চিত হতে পারেনি কে আসল অপরাধী। ফলে আইনগত সীমাবদ্ধতার কারণে দুজনকেই ছেড়ে দিতে হয়েছিল। এছাড়া যুক্তরাজ্যের এক পিতৃত্ব নির্ধারণ মামলায় টুইন ভাইয়ের ডিএনএ রিপোর্ট এক থাকায় সেই কেস দ্বন্দ্বে পড়েছিল। ফরেনসিক টিম নিখিলেশ বাবুর ব্যবহৃত জিনিসপত্র থেকে স্যাম্পেল নিয়ে মৃত ব্যক্তির ডিএনএ মিলিয়ে দেখেছিল। সে রিপোর্ট আমি দেখেছিলাম। আইডেন্টিক্যাল টুইন হওয়ায় সাধারণ ডিএনএ টেস্টে যা মিলে যাওয়া অসম্ভব নয়, তাই এখানেও ডিএনএ একই বেরিয়েছিল। নিখিলেশ বাবুর হাত ভাঙা ছিল, এই তথ্য না জানলে আমি হয়তো বের করতে পারতাম না যে বিস্ফোরণে অন্য কেউ মারা গেছে, নিখিলেশ বাবু নয়। রূপম এত সুন্দরভাবে ঘটনা সাজিয়েছিল যাতে সব দোষ মঞ্জুরি দেবীর ওপর গিয়ে পড়ে। সেভাবেই সে আমাদের সামনে তথ্যগুলো তুলে ধরে। যেমন সেদিন সকালে অনিল ডাক্তার ওষুধ দিয়ে গেছেন যাতে তদন্তে নেমে এইসব পেয়ে আমরা মঞ্জুরি দেবীকে দোষী ভেবে জেলে পুরি, আর মঞ্জুরি দেবী যাতে সম্পত্তি থেকে বহিষ্কৃত হন। কারণ আইন অনুযায়ী উইলে থাকা কোনো ব্যক্তি যদি সম্পত্তির লোভে মালিককে হত্যা করে বা আত্মহত্যায় প্ররোচিত করে এবং তা যদি প্রমাণিত হয়, তবে সে সম্পত্তির এক কানা কড়িও পায় না। তখন সম্পত্তি পায় আইনি উত্তরাধিকারী, যে হলো রূপম নিজে। সে এইসব জানত, তাই আমার ধারণা সে আর নিখিলেশ বাবু দুজনে মিলে ইচ্ছে করে এই প্ল্যান করে। ঘটনার কিছুদিন আগে ইচ্ছে করে উইল চেঞ্জ করে সব সম্পত্তি মঞ্জুরি দেবীর নামে করে দেওয়া হয়, বড় অঙ্কের বীমা করা হয় এবং তার নমিনি মঞ্জুরি দেবীকে করা হয়, যাতে সবাই ভাবে মঞ্জুরি দেবী মূল অপরাধী। এরপর ঘটনার দিন শরীর খারাপের নাটক করে ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে ওষুধ প্রেসক্রাইব করেন। তারপর সবার আড়ালে সেই প্রেসক্রিপশনে ওই ড্রাগের নাম ইচ্ছে করে লিখে দেয় নিখিলেশ বাবু এবং মঞ্জুরি দেবীকে ওষুধ আনতে পাঠায়, যাতে ওনার ওপর সন্দেহ আরও গাঢ় হয়, এবং একটা ডায়েরিতে একটা প্ল্যান মাফিক সুইসাইড নোট লেখে। কিন্তু পরিকল্পনা মতো বিস্ফোরণ করার সময় ছিল রাত 10টা, তাই রাত 10টায় মরতে গিয়ে বিকেল 5টায় কেউ চিঠি পেলে সেই চিঠি প্রাপক নিশ্চয়ই নিখিলেশের খোঁজে আসবে, সেটাই স্বাভাবিক। তাই চিঠিটি লিখে নিখিলেশবাবু বেরিয়ে পড়লেন। তারপর নিজের পোশাক ছেড়ে দিলেন, আর ওই ছাড়া পোশাক পরিয়ে দেওয়া হলো নিখিলেশের সেই যমজ ভাইকে। তাই মঞ্জুরি দেবী যখন সেদিন ওনাকে দেখেছিলেন, ওনার পোশাক ছিল উস্কো খুস্কো এবং ওনাকে অস্বাভাবিক লাগছিল। কথাগুলো বলে ব্যোমকেশ থামল। আমাদের অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সবার চোখে মুখেই দেখলাম সেই একই ছাপ। রূপমের মুখে দেখলাম তার মায়া মায়া ভাব আর নেই। সে এক দৃষ্টিতে ব্যোমকেশের দিকে তাকিয়ে, সেই দৃষ্টি ধরা পড়ে যাওয়া এক শিকারীর যেন। ব্যোমকেশ আবার কৌতুক মাখা মুখে বলল, কি বুদ্ধিটাই না ধরো তুমি রূপম। তোমার প্ল্যান এবং দেওয়া তথ্য অনুযায়ী তদন্ত করে আমরাও মঞ্জুরি দেবীর বিরুদ্ধে যথেষ্ট তথ্য জোগাড় করে ফেলেছিলাম, যাতে অনায়াসেই মঞ্জুরি দেবী সম্পত্তি থেকে বঞ্চিত হন আর তুমি উত্তরাধিকার হিসেবে সব পাও। মনির বয়স এখনো 18 হয়নি, দেরি আছে, তাই তার সম্পত্তির রক্ষণাবেক্ষণও তোমার নিয়ন্ত্রণেই থাকতো। অন্যদিকে মঞ্জুরি দেবীর মারফত নিখিলেশের পুরনো হত্যার কথা জানলেও তাকে শাস্তি দেওয়া যেত না, কারণ সবার কাছে তখন নিখিলেশ মৃত। কিন্তু আমি যখন তদন্তে নেমেছি তখন তো কেঁচো করতে কেউটে বার করবই। তোমার উপর সন্দেহ আমার প্রথম থেকেই ছিল, আর যখন আমি বুঝতে পারলাম যে নিখিলেশ বাবুর নিশ্চয়ই কোনো যমজ ভাই ছিল, তখন ইচ্ছে করেই তোমার কাছে নিখিলেশ বাবুর মা বাবা বা ভাই বোন কেউ ছিল কিনা জানতে চাইলাম। তুমি জানো না বললে, অথচ তুমি মনে মনে ঠিক টের পেলে যে
আমি সত্যের অনেক কাছাকাছি চলে গেছি, তাই আমাকে সরানোরও প্ল্যান করলে। আমাকে দিয়ে যতটুকু বের করানোর ছিল যাতে তোমার স্বার্থ সিদ্ধি হয়, সেটা তুমি করিয়ে নিয়েছিলে। তাই আমি বেঁচে থাকলে যদি আরও কিছু বের করে ফেলি, এই ভেবে তুমি আমার কাছে এসে নাটক করে একটা সিগারেটের প্যাকেট দিলে, তদন্ত আর এগোতে চাও না বললে। আমি তোমার দেওয়া সিগারেট খাইনি, কারণ আমার ধারণা ওতে বিষাক্ত কিছু ছিল। সেটা ফরেনসিক পাঠালেই প্রমাণ পাওয়া যাবে। এরপর অপেক্ষা করলে, আমায় নজরে রাখলে, কিন্তু রাত হয়ে গেলেও যখন আমার মরার কোনো খবর পেলে না, তখন তুমি অন্য চাল চাললে। আমায় বেনামি নামে ফোন করে নির্জন জায়গায় ডাকলে, আর আমায় মারার জন্য লোক ঠিক করলে। তুমি ভেবেছিলে নিখিলেশ বাবুর তথ্য পাওয়ার লোভে আমি একা চলে যাব। এতটাই বোকা ভাবলে আমায় তুমি? ব্যোমকেশের কথা শেষ হতে না হতেই দেখলাম দাসবাবু চেয়ার ছেড়ে উঠে দ্রুত রূপমের কাছে গিয়ে ধমক দিয়ে বললেন, বল, কেন করেছিস এই সব? ওনার ধমকের সুর এত কড়া ছিল যে আমরা সবাই চমকে গেলাম। এরপর দাসবাবু তাকে দু এক ঘা দিতেও শুরু করে দিলেন, আর সাথে পুলিশি গালিগালাজ। দেখলাম রূপম নির্বিকার, তার মুখের অভিব্যক্তিতে অনুশোচনার লেশমাত্র নেই, কিন্তু সে যে ধরা পড়ে গিয়েছে তা যেন সে অনুধাবন করে নিয়েছে। ঘরের মধ্যে উত্তপ্ত পরিবেশ চলল দাসবাবুর গলার আওয়াজ আর মারধরের কারণে। সবার চোখ সেই দিকেই। সে ঘরে থাকা মঞ্জুরি দেবীর মুখ ফ্যাকাশে হয়ে রয়েছে। তার পাশে দাঁড়িয়ে এক মহিলা কনস্টেবল, আর তার পাশে নির্ভেজাল মুখে বসে ডাক্তার অনিল। সে যেন এই পরিস্থিতিতে নিজেকে জড়িয়ে ফেলেছে। তার সাদা মুখে এক সীমাহীন লজ্জার প্রলেপ টকটকে লাল করে রেখেছে। রূপমের প্রতি দাসবাবুর প্রতিটা ধমকে মঞ্জুরি দেবী আর অনিল ডাক্তার কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ ব্যোমকেশের টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ রিসিভারটা কানে দিয়ে বলল, পেয়েছ? তাহলে ঠিকঠাক ঠিকানায় দিয়েছিলাম। না না, আগে চারপাশ থেকে ঘিরে ধরো, তারপর সামনে যেও সাবধানে। ব্যোমকেশ ফোন রাখল। তারপর সবাইকে বলল, পেয়ে গেছি নিখিলেশকে। এরপর ব্যোমকেশ রূপমের কাছে গিয়ে বলল, ধরা তো বাপ বেটা দুজনেই পড়ে গেছো, এবার মুখটা খোলো, নইলে দাসবাবুর দৌলতে তোমার শরীরের সবকটা হাড় যে টুকরো টুকরো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দাসবাবু আবার একটা চড় লাগালো আর ধমক দিয়ে বলল, বল। এবার দেখলাম রূপমকে ভেঙে পড়তে। নিখিলেশ ধরা পড়ে গিয়েছে। এই ভয় তার চোখে মুখের অভিব্যক্তি বদলে গেল নিমেষে। সে হতাশায় ভেঙে পড়ে বলতে শুরু করলো, আমি জানতে পেরেছিলাম আমার বাবাই আমার আসল মাকে মেরেছিলেন। বাবা নিজেই সেটা আমার কাছে স্বীকার করেছিলেন। সেটা জানার পর আমি সেই বাড়ি ছেড়ে চলে গেলাম, কিন্তু মনের মধ্যে রাগ আর যন্ত্রণা আমায় কুরে কুরে খাচ্ছিল। ভেবেছিলাম পুলিশের কাছে গিয়ে সব বলবো, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তাই আমি চুপচাপ সব সয়ে নিই। এরপর থেকেই আমি আলাদা থাকতে শুরু করি, কিন্তু মনের মধ্যে হাজার হাজার রাগ জমা হয়, ক্ষোভ জমা হয় মঞ্জুরি আর বাবার প্রতি। আমি সারাক্ষণ ভাবতে থাকি এই রকম অন্যায় কেন হলো আমার সঙ্গে। আমি কি করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। এরই মধ্যে হঠাৎ একদিন একটা লোকের সাথে আমার আলাপ হয়। কাজের সূত্রে আমি টাকির দিকে গিয়েছিলাম। সেখানে রাস্তায় ওকে দেখতে পাই। দেখতে অবিকল আমার বাবার মতো। বাবা ভেবেই তার কাছে যাই, কিন্তু গিয়ে জানি তিনি আমার বাবা নন। তখনই বাবাকে ফোন করি, আর বাবা জানান তার একটা যমজ ভাই ছিল, কিন্তু সে এখন কোথায় তা তিনি জানেন না। অনেক ছোট বয়সেই সে হারিয়ে গেছিল, আর তার বিষয়ে কেউ কিচ্ছু জানে না, এমনকি মঞ্জুরি দেবীও না। লোকটি আমার কাকা হন। ওনাকে দেখে বুঝতে পারি উনি স্বাভাবিক নন। ওনার ম্যাচুরিটি লেভেল অনেক কম, বেশ বোকা ধরনের। উনি কোথায় থাকেন দেখে আসি এবং আস্তে আস্তে ওনার সাথে আলাপ জমাই। কাকতালীয় ভাবে ওনার সাথে দেখা হয় আমার। ওনার সাথে দেখা না হলে হয়তো আমার ভেতরের সুপ্ত রাগটা থেকেই যেত আজীবন। ওনাকে দেখার পর থেকেই আমার মাথায় এই প্ল্যানটা আসে।
ভাবলাম উনি আমার প্রতিশোধে তুরুফের দাস হয়ে এসেছে। ওকে কাজে লাগিয়েই আমি আমার মরে যাওয়া মায়ের প্রতিশোধ নেব। ছোট থেকে আমার প্রতি যা অন্যায় হয়েছে তার বদলা নেব। আমার এতদিনের জ্বালা যন্ত্রণার হিসেব নেব। তাই আমি ভাবলাম আমার কাকার হঠাৎ করে উপস্থিতি আমায় সেই সুযোগ দিয়েছে, যে সুযোগ কাজে লাগিয়ে আমি আমার ভেতরে চলতে থাকা ক্রমাগত যন্ত্রণাগুলোকে শান্ত করতে পারবো। কথাগুলো বলে এসে থামল। চশমার ভেতরে তার চোখ ভিজে গিয়েছে বুঝতে পারলাম। চশমা খুলে সে তার জামায় চশমা মুছে সেটা চোখে দিল। ভেতরে কান্না চেপে নিয়ে সে আবার বলতে শুরু করলো, এরপর খুব ভালো করে কাকার সাথে বন্ধুত্ব করি। আমি যে তার ভাইপো সেটা জানাই। কাকা নিজের ভাই মানে আমার বাবার সাথে দেখা করার জন্য উতলা হয়ে ওঠেন। ফোন মারফত দুজনকে কথাও বলাই। বেশ কিছুদিন যাওয়ার পর বাবাকে আমার প্ল্যানটার কথা বলি। বাবা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যান, কারণ আমিও বাবার উপর চাপ দিই, ভয় দেখাই যে আমার আসল মায়ের গোপন হত্যার কথা সবাইকে বলে দেব। তাছাড়া বাবাও মঞ্জুরির কাছ থেকে মুক্তি চাইছিলেন, তাই উনি শেষমেশ রাজি হন। বাবা ভেবেছিল আমার এই প্ল্যানে সেও মুক্তি পাবে মঞ্জুরির হাত থেকে, কিন্তু আমার মাথায় অন্য আরো একটা প্ল্যান ছিল। আমি ঠিক করেছিলাম সব সম্পত্তি পেয়ে গেলে বাবাকেও সরিয়ে দেব, কারণ যে আমার মায়ের হত্যাকারী তাকে কিভাবে চোখের সামনে সহ্য করব। অন্যদিকে মঞ্জুরিকেও এমনভাবে ফাঁসাতে চেয়েছিলাম যাতে সেও জেলে যায়। ওরা আমার মাকে মেরে মায়ের সব সম্পত্তি নিজেদের নামে করেছিল, আর সেই সম্পত্তিতে আমারই ভাগ থাকবে না। তা কখনো হয়? আমি তো ওদের এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। লক্ষ্য করলাম রূপমের মুখে এক বিকৃত অবয়ব, যে অবয়ব সে এতদিন নিজের ভদ্রবেশী মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিল। সে আবার বলতে লাগলো, আমার কথা মতো বাবা সব সম্পত্তি নতুন উইলে মঞ্জুরির নামে করে দেন। আমার কথা মতোই বীমা করে মঞ্জুরিকে নমিনি করেন। এরপর আমার কথা মতোই জ্বরের নাটক করে প্রেসক্রিপশনে সেই ড্রাগের নাম লেখেন বাবা। এরপর ডায়েরিতে সুইসাইড নোট। তারপর আমার কথা মতোই বাবা বেরিয়ে যান। ল্যাব থেকে বেরোনোর আগে টেকনিক্যাল বিশেষ কিছু ব্যবস্থা করে আসেন, যাতে রাত 10টাতেই অটোমেটিক বিস্ফোরণ হয়। বাবা বেরিয়ে আমার সাথে দেখা করেন এবং বেরোনোর সময় যে জামা কাপড় পরা ছিল সেগুলো বদলে অন্য জামা পরে আমার বলে দেওয়া এক জায়গায় গা ঢাকা দেন। আমার কাকাকে আমি বাবার সেই জামা কাপড়গুলো পরতে বলি। তিনি সাদাসিধে লোক, আমার কথা মতো পরে নেন এবং আমার কথা মতোই সোজা ল্যাবে গিয়ে ঢোকেন। কাকাকে আগে থেকেই বলে রেখেছিলাম, ল্যাবেই থেকো, কারণ ওখানেই বাবা আসবে তোমার সঙ্গে দেখা করতে। বাবা না আসা পর্যন্ত যেন ল্যাব থেকে না বেরোয়, কেউ ডাকলেও যেন না যায়, কারণ বেরিয়ে পড়লে বাবা আর তার সাথে দেখা করবে না। আমার কথা শুনে কাকা ওখানেই বসে থাকেন, আর তারপর বিস্ফোরণ হয়। কথাগুলো বলে থামল রূপম। ওর মুখে এখনো কোনো অনুতাপ বা অনুশোচনার চিহ্ন মাত্র নেই। ব্যোমকেশ আমায় ইশারায় উঠে পড়তে বলল। বাইরে যাওয়ার আগে ব্যোমকেশ দাসবাবুকে বলল, আমরা চললাম। আসামি আপনার সামনে। আশা করছি আমাদের আর এখানে কোনো কাজ নেই। আর ওর থেকে আশা করছি নিখিলেশের বর্তমান ঠিকানাও পেয়ে যাবেন। আমরা যে নিখিলেশবাবুর সন্ধান পেয়ে গেছি, এই মিথ্যেটা না বললে ও সত্যিগুলো কিছুতেই বলতো না। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো ব্যোমকেশের দিকে। সবার অবাক মুখ দেখে ব্যোমকেশ জানালো, একটু আগে ফোনটা অন্য একটি লোক করেছিল। ওটা নাটক ছিল, না হলে ওর পেট দিয়ে খবর বের হতো না। বের হওয়ার আগে দেখলাম রূপম হাঁ করে তাকিয়ে আছে ব্যোমকেশের দিকে। রাস্তায় বেরোলাম। হালকা সূর্যের আভায় দেখলাম ব্যোমকেশের মুখে দুঃখের ছাপ। কেস সমাধান করার পর ব্যোমকেশ উদাসীন হয়ে পড়ে। এই সময়টা ব্যোমকেশকে আমি একাই ছেড়ে দিই। ওর মন এখন বেশ বিষণ্ণ থাকবে, কারণ ব্যোমকেশের কাছে শুনেছি
অপরাধী যতক্ষণ না নিজের ভেতরে তার অপরাধ নিয়ে অনুতপ্ত বোধ করছে ততক্ষণ সমাজ এই রকমই থাকবে। ব্যোমকেশের কাছাকাছি গেলাম। ওর চোখে চোখ পড়তেই ব্যোমকেশ বলল, অঞ্জলি দেবীর মেয়ে মনির ভবিষ্যৎ কি হবে সেটা বড় ভাবাচ্ছে হে বন্ধু। কয়েকদিন পর আমাদের কাছে খবর আসে যে নিখিলেশকে পাওয়া গিয়েছে। রূপমই শেষমেশ তার ঠিকানা দিয়েছিল। নিখিলেশ, মঞ্জুরি, রূপম তিনজনেই এখন জেলে। অনিল ডাক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে। সে নির্দোষ। মঞ্জুরির ভালো বন্ধু ছিল সে, কিন্তু মঞ্জুরির লন্ডনের ঘটনা সম্পর্কে সে জানতো না কিছুই। যে মারা গিয়েছিল বিস্ফোরণে তার নাম সমীর। পোস্টমর্টমে যে নি রিপ্লেসমেন্ট হয়েছিল তার সিরিয়াল নাম্বার দেখে তার খোঁজ পাওয়া যায়। উনি টাকির একটি এনজিওতে থাকতেন। অনেক ছোট বয়স থেকেই সেই এনজিওতে সে ছিল। সমীর নামটা সেই এনজিওরই দেওয়া নাম, যদিও রূপমও সেই এনজিওর ঠিকানা জানত। ব্যোমকেশের কাছে রূপমের দেওয়া যে সিগারেটগুলো ছিল সেইগুলোর টেস্ট করানো হয়েছিল। সেইগুলোয় বিষের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ব্যোমকেশ আগেই অনুমান করেছিল সেই বিষ মাখা সিগারেটগুলো নিখিলেশ বাবুই বানিয়ে দিয়েছিল রূপমকে। কারণ নিখিলেশ বাবু বৈজ্ঞানিক, তাই তার পক্ষে এই বিষাক্ত সিগারেট বানানো সম্ভব। তাই ব্যোমকেশ নিশ্চিত ছিল যে নিখিলেশ বাবু বেঁচে আছে আর রূপমের সাথে মিলিত হয়েই সে এইসব করছে। মণিকে আপাতত ওদের পাড়ার এক প্রতিবেশী নিজের কাছে রেখেছেন। অনিল ডাক্তারও মণিকে নিজের কাছে রাখতে চেয়েছেন। দাসবাবু আমাদের বাড়িতে এসে ব্যোমকেশের সঙ্গে দেখা করে গিয়েছেন। ওর চোখে মুখে প্রচ্ছন্ন ভাব ছিল। পুলিশ জীবনের শেষ কেস যে এতটা মনে রাখার মতন হবে তা তিনিও ভাবতে পারেননি। ব্যোমকেশকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করে গিয়েছেন উনি। আর উনি এটাও জানালো যে রূপমও নাকি ব্যোমকেশকে ধন্যবাদ জানিয়েছে, কারণ ব্যোমকেশের জন্যই ওর মায়ের খুনের আসল অপরাধীরা শাস্তি পেয়েছে এতদিনে। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো শুনে এবং এইরকম গল্প আরও শুনতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে। এর ফলে আমরা আরও তাড়াতাড়ি এইরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন। নমস্কার।